সো আজকে আমরা স্টার্ট করব হচ্ছে ট্রান্সফরমারের বেসিক পার্টস। ট্রান্সফরমার। সো ট্রান্সফরমার কে কে দেখেছো বা শুনেছো? বলো কি হয়, ট্রান্সফরমার কি করে, কি জানো? আওয়াজ খুব আস্তে আসছে। না না স্যার এবার ঠিক আছে। হ্যাঁ স্যার এবার ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক। ঠিক আছে হ্যাঁ বলো ট্রান্সফরমার কি হয় বা কি করে ট্রান্সফরমার, বলো। স্যার এসি থেকে ডিসি কিংবা ডিসি থেকে এসি স্যার এবারে স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমার। হ্যাঁ এই তো, তারপর বলো বলো সবাই বলো কোথায় কি শুনেছো দেখেছো, একটু নিজের যেই নলেজটা আছে সেই নলেজটা শেয়ার করো। হ্যাঁ 11,000-কে 220 করে। হ্যাঁ তারপর বলো বলো সবাই ঠিক বলছো, কারো অসুবিধা নেই, বলতে থাকো। তাহলে আমাদের সবাই দেখেছো তো ট্রান্সফরমার? কোথায় দেখা যায় বলো তো? হ্যাঁ স্যার দেখেছি, কোথায় দেখেছো? যেখানে মেন লাইনটা এসে ভাগ হচ্ছে। হ্যাঁ মানে আমাদের ওই প্রত্যেকের যে এক বাড়ির, বাড়ি বলবো না, পাড়ার পাড়ার মধ্যে এক একটা থাকে। পাড়ার মধ্যে হ্যাঁ 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 ছোটখাটো এক একটা পাড়ার মধ্যে সবাই থাকে, বৃষ্টির দিন করে নষ্ট। বক্স সাইজের ওটা তো। একদম একদম বক্স সাইজের ওটা, হ্যাঁ বৃষ্টির দিন করে মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আগুন জ্বলে যায় স্যার। হ্যাঁ একদম বাস্ট বাষ্ট হয়। হয়ে যায়, ঠিক। তো যাই হোক দেখো, স্যার ভেতরে সে বলো অয়েল থাকে ওটা কি হয়? ভেতরে ভেতরে কি থাকে? জল না তেল থাকে, তেল 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 থাকে, থাকে ওটা। তেল, হ্যাঁ অয়েল থাকে স্যার, একটা তেল অয়েল থাকে থাকে, ভেতরে। হ্যাঁ ট্রান্সফরমার অয়েল বলে ওটাকে। ওটা কুলিং পারপাসের জন্য রাখা হয়, ট্রান্সফরমার যাতে ঠান্ডা থাকে, স্যার বুঝতে পারলে? কুলিংও রাখা হয়, তাছাড়া স্যার ওই ফাঁকা জায়গা থাকলে স্পার্কিং হবে ওই জন্য রাখা হয় স্যার। হ্যাঁ অনেক কারণ আছে, ঠিক আছে ট্রান্সফরমার অয়েলের। দেখো চলো স্টার্ট করছি, ভালো করে বুঝবে সবাই। সো মেনলি ট্রান্সফরমার কি করে, এসি থেকে এসি কনভার্ট করে, এসি থেকে এসিতেই কনভার্ট করে। এসি থেকে ডিসি বা ওইসব কিছু নয়, এসি টু এসি কনভার্ট করে, ঠিক আছে? তার মানে কি করে ট্রান্সফরমার, মেনলি স্টেপ আপ করে অর স্টেপ ডাউন করে, ঠিক আছে? এই দুটো কাজ করে, একটা হচ্ছে স্টেপ আপ বা স্টেপ ডাউন। এইবার সবার আগে তোমাকে জানতে হবে যে স্যার স্টেপ আপ কি করে, কি স্টেপ আপ করে আর কি স্টেপ ডাউন করে। তো ভালো করে বোঝো, স্টেপ আপ বলতে এখানে ভোল্টেজ, সবাই ভুল করে যেটা, হ্যাঁ সবাই ভুল করে। ট্রান্সফরমার কি করে, ভোল্টেজকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করে। 90% স্টুডেন্ট কি বলে যে পাওয়ারকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করে, না। ট্রান্সফরমার ইজ আ কনস্ট্যান্ট পাওয়ার ডিভাইস, তার মানে পাওয়ার কিন্তু কনস্ট্যান্ট, ইনপুট আউটপুট সাইড। তার মানে ইনপুট অ্যান্ড আউটপুট পাওয়ার কিন্তু চেঞ্জ হয় না, পাওয়ার কনস্ট্যান্ট। তাহলে কি করে না, ভোল্টেজটাকে আপ আর ভোল্টেজটাকে ডাউন করে। এবার ভালো করে একটা জিনিস বোঝো, তাহলে পাওয়ার চেঞ্জ হয় না, ভোল্টেজ কি করে চেঞ্জ হয়? স্যার আমরা তো জানি যে পি ইকুয়ালস টু ভি ইন্টু আই, এটাকে বলেছিলাম তো তোমাদের, পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট। তাহলে স্যার ভোল্টেজ যদি, হ্যাঁ ভোল্টেজ যদি বাড়ে বা কমে, পাওয়ারও তো তাহলে বাড়া বা কমা উচিত, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে দেখো এবার ভালো করে বুঝবে সবাই। চলো প্রিন্সিপাল স্টার্ট করছি। দেখো স্যার একটু উপরেটা দেখাবেন, স্ক্রিনশট নিয়ে নি। হ্যাঁ নে নাও। ওকে স্যার, হয়ে গেছে। হ্যাঁ দাঁড়াও এই কয়েলটা পরে রাখো, হ্যাঁ। এইরকম ট্রান্সফরমারে কি হয়, আমাকে সবার আগে তোমরা বলো যে একটা কয়েলের মধ্যে দিয়ে যখন আমি কারেন্ট ফ্লো করাবো কি হবে? স্যার ইন্ডাক্টর হবে। হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। একদম, তার মানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হবে, রাইট? ম্যাগনেটিক ফ্লাক্স যখনই আমি একটা কয়েলের মধ্যে দিয়ে, কয়েল তৈরি করা মানে এটা একটা ইন্ডাক্টর হয়ে গেল।
আর যখনই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাবো এখানে কি তৈরি হবে? ফ্লাক্স ক্রিয়েট হবে। বলো। এনার্জি কি স্টোর করছে। হ্যাঁ, তাহলে এই যে নাম্বার অফ ম্যাগনেটিক লাইন্স ইজ কল্ড হোয়াট ইজ ইট? ফ্লাক্স। এক্স্যাক্টলি, ফ্লাক্স। ফ্লাক্স। তার মানে একটা কয়েলকে, তার মানে তুমি যখনই একটা তারকে পেঁচিয়ে দিচ্ছ, পেঁচিয়ে তার মধ্যে তুমি কারেন্ট দিয়ে দিলে, বাস ও কিন্তু ফ্লাক্স জেনারেট করতে শুরু করে দিল। এইখানে হচ্ছে এটারই ফান্ডা, খুব সুন্দরভাবে বুঝবে। ট্রান্সফরমারের প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইড কোনোদিনও ইলেকট্রিক্যালি কানেক্টেড থাকে না। ট্রান্সফরমারের প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইড আর ম্যাগনেটিক্যালি কাপলড। তার মানে মাঝে ফাঁকা থাকে সব কিছু। এক্স্যাক্টলি, প্রাইমারি সেকেন্ড যে ব্যাপারটা কি? হ্যাঁ বলছি লিখো। এ ট্রান্সফরমার আর লেখার দরকার নেই। ট্রান্সফরমার is magnetically coupled. ম্যাগনেটিক্যালি কাপলড, একটা ট্রান্সফরমার কি থাকে? ম্যাগনেটিক্যালি কাপলড থাকে, ঠিক আছে? এবার এই জিনিসটাকে আমাকে বুঝতে হবে। দেখো আমি কি করলাম, এখানে সাপ্লাই দিলাম এভাবে, তাহলে ট্রান্সফরমারকে আমি কি সাপ্লাই দেবো? এসি না ডিসি? এসি সরি এসি এসি সাপ্লাই দেবো, হ্যাঁ একদম। সব বুঝবে যে ডিসি দিলে কি হয়, স্যার ডিসি কেন দিচ্ছি না, সব বুঝতে পারবে। দেখো আমি এখানে একটা এসি সাপ্লাই দিলাম, তাহলে এসি সাপ্লাইটা এদিক দিয়ে ফ্লো করবে না এদিক দিয়ে? স্যার দুই দিক থেকে ফ্লো করতে পারবে। বাহ, তোমার তো অনেক কিছু জেনে গেছো। তাই দেখো, তাহলে এসি যখন দেওয়া হয় তার মানে আমি এসি কি দিয়েছি? এটা দিয়েছি সাইনোসয়েডাল কার্ভ। সাইনোসয়েডাল কার্ভ দিলেই বোথ সাইড ফ্লো করে, তার মানে পজিটিভ পার্টের জন্য এটা ক্লকওয়াইজ ডাইরেকশন, নেগেটিভ পার্টের জন্য এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। হ্যাঁ, তাহলে এই টাইম ডিউরেশনটা কত? 50 হার্জ। 0.01 সেকেন্ড। ক্লিয়ার? 0.01 সেকেন্ড। হ্যাঁ, এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে, 0.01 সেকেন্ড। এবার দেখো, তাহলে তুমি যখনই এখানে সাপ্লাই দিলে তখনই এটা একবার ক্লকওয়াইজ আবার একবার অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে ফ্লো করছে। তাহলে কত সময়ের জন্য? 0.01 সেকেন্ডের জন্য এইদিকে। এবার যখনই এখান থেকে ভোল্টেজ দিলে কারেন্ট ফ্লো করতে শুরু করবে, ভালো করে বুঝবে। এখানে ভোল্টেজ যখনই দেব কারেন্ট ফ্লো করবে, এখানে কারেন্ট ফ্লো করলে এখানে কি ক্রিয়েট হবে? ফ্লাক্স। ফ্লাক্স ক্রিয়েট হবে। বাহ, তাহলে এইভাবে এখানে ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে। তাহলে কেন ফ্লাক্সটা ক্রিয়েট হয়? দিস ইজ আ প্রপার্টি অফ আ ইন্ডাক্টর, রাইট? এটা ওর ধর্ম। প্রপার্টি বলতে ধর্ম, যে এটা দিলে এটা হয়, এরকম কোনো ব্যাপার নেই যে কেন হচ্ছে স্যার, ফ্লাক্সটা কেন ক্রিয়েট হচ্ছে। তাহলে ইন ডিটেলস অনেক কিছু পড়তে হবে, সেগুলো আস্তে আস্তে আমরা পড়বো। বাট আমরা কি জানি? আমরা ইন্ডাক্টরের ডেফিনেশন থেকে জানি যে ইন্ডাক্টরের প্রপার্টি হচ্ছে যখনই আমরা ইন্ডাক্টরে কারেন্ট ফ্লো করাবো, ইন্ডাক্টর কি করে? ফ্লাক্স ক্রিয়েট করে, বিকজ ইন্ডাক্টর ইজ আ স্টোরিং ডিভাইস, এনার্জি স্টোর করে ইন দ্য ম্যাগনেটিক ফিল্ডের আকারে। তার মানে এই যে এখানে একটাও ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করেছে, দিস ইজ আ ম্যাগনেটিক ফিল্ড। এবার ভালো করে বুঝবে। এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন, এবার তোমরা ফ্যারাডে ল জানো? ফ্যারাডে ল কি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি বলো? ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক স্যার ওইটা পড়েছি স্যার। আপনি তো পড়ালেন। কি বলেছি বলো? হ্যাঁ বলো, শুনতে পারলাম। হ্যাঁ বলো। It is used in capacitors. নো, এটা তো ক্যাপাসিটরের কোনো ব্যাপার নেই এখানে। দেখো দেখো দেখো, ফ্যারাডে ল, ফ্যারাডে অ্যাকচুয়ালি দুটো ল আছে, ওকে? সো ফ্যারাডে কি বলেছে, যে যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে
দেখো, এটা এন পোল, এটা এস পোল। ফ্লাক্স ফ্লো করছে এন পোল টু এস পোল, রাইট? সবাই এটা জানো তো? স্যার হ্যাঁ। এবার যদি কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে তুমি এখানে পুট করে দাও, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর মানে ধরো এটা একটা তার আছে, এই যে এটা, এটা একটা ওয়্যার কন্ডাক্টর। এই কন্ডাক্টরকে তুমি যখনই এখানে পুট করবে, তার মানে এখান থেকে কারেন্ট ফ্লো করছে। যখনই এখান থেকে কারেন্ট ফ্লো করছে, এবার কি হয়, এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে আমরা যখনই একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পুট করব, দেন ফোর্স ক্রিয়েট হয়, ফোর্স। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যারাডের একটা ল। আরেকবার বলুন। If I am put a current carrying conductor in a magnetic field, ঠিক আছে, then what happen? Then the force will create it. তার মানে আমরা ভালো করে জিনিসটা বুঝতে হবে, যদি ধরো এই যে ইয়েলো কালারের যে কন্ডাক্টরটা আছে, এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, ধরে নাও এটা তার একটা। তো তুমি যখনই এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে একটা ফ্লাক্সের মধ্যে পুট করবে, একটা ফ্লাক্সের মধ্যে রাখবে, তখনই এখানে কি তৈরি হবে, ফোর্স ক্রিয়েট হবে, ফোর্স। ওকে, ফোর্স মানে এটা রোটেশনে চলে আসবে, মানে রোটেট করতে স্টার্ট করে, মেনলি মোটর প্রিন্সিপাল যেটা, মেনলি মোটর প্রিন্সিপাল যেটা। ওকে, তাহলে আমরা যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে ফোর্স জেনারেট হয়, ব্যাস এইটুকু। বাট আমাদের এই লটা এখানে খুব বেশি মানে দরকার নেই। এখানে আমাদের কি দরকার, দেখো সেকেন্ড যে লটা আছে, কি বলেছে, যে এটা একটা কন্ডাক্টর অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফ্লাক্স। ভালো করে বুঝবে একদম, ইঞ্জিনিয়ারিংটা ফিল করতে হবে, ঠিক আছে? মুখস্থ করে কিন্তু ইঞ্জিনিয়ারিং হয় না, ভালো করে বোঝো। তাহলে এটা একটা কন্ডাক্টর, এটা ফ্লাক্স। এবার যখনই কি হচ্ছে, এই জায়গাটা একটা জিনিস দেখো তো তোমরা, এই যে ফ্লাক্সটা যখন কারেন্ট এই দিক দিয়ে এখানে ফ্লো করছিল, যখন কারেন্ট এই দিক দিয়ে এদিকে ফ্লো করছিল, এটা আমি একটা চুম্বক দণ্ড নিচ্ছি আগে, দেখো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিচ্ছি, কারেন্ট এই দিক দিয়ে ফ্লো হলে দিস ইজ আ কারেন্ট ডাইরেকশন, তাহলে আমাকে বলো এন পোল এস পোল কোন দিকে হবে? সেন্ট্রাল বাম দিকে হবে। লেফট সাইড ইনপুট আর রাইট সাইড হ্যাঁ, তার মানে in a magnetic material the flux will flow from s pole to n pole, আর ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভেতরে ফ্লাক্স এস পোল থেকে এন পোলের দিকে যায়, বাট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের বাইরে ফ্লাক্স কিন্তু এন পোল থেকে এস পোলের দিকে যায়। তার মানে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভেতরে এস পোল থেকে এন পোলের দিকে, আর ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের বাইরে মানে এভাবে এন পোল থেকে এস পোলের দিকে। তার মানে ইন এয়ার মিডিয়াম, ইন অ্যান এয়ার মিডিয়ামে কি হচ্ছে, এন পোল টু এস পোল যায়। এই জিনিসটা যদি বুঝতে পারো, তাহলে যখন এটা ক্লকওয়াইজ রোটেশন করছে, এখানে ফ্লাক্সের ডাইরেকশন কি হবে? তার মানে এইটা তো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আলটিমেট এইটা কয়েল হতে পারে, বাট আলটিমেট কি, এটা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ফ্লাক্স ক্রিয়েট করছে মানেই ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। হ্যাঁ, তার মানে এও কি করবে, একটা এন পোল বা এস পোল ক্রিয়েট করবে, তাই না? আর এন পোল এস পোল ক্রিয়েট হলে তখন এটা আমার ফ্লাক্সের ডাইরেকশন হলো। কি বললাম বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে নেক্সট যে হাফ সাইকেলটা আছে, নেক্সট যে হাফ সাইকেল, হ্যাঁ একদম একদম, দেখো ভালো করে বোঝো। এই যে এটা তো তুমি কয়েল এঁকেছো, বাট এই কয়েলটা বিহেভ করছে কিসের মতো, একটা ম্যাগনেটের মতো, কথাটা বুঝলে? কয়েলটা একটা ম্যাগনেটের মতো বিহেভ করছে। হ্যাঁ, তো যখনই তুমি এখানে কারেন্ট ফ্লো করাবে না, এই ম্যাগনেটটা কি করবে, এখানে এন পোল আর এস পোল ক্রিয়েট করবে। আমার কথাটা কি ক্লিয়ার হলো? এই যে ম্যাগনেটের মধ্যে, একটা ম্যাগনেটের মধ্যে যখনই তুমি, এই যে এটা তো একটা ইলেকট্রোম্যাগনেট, তার মানে ভেতরে কি আছে, এটা ফেরোম্যাগনেট, ফেরোম্যাগনেট। আর যখনই তুমি একটা কন্ডাক্টর জড়িয়ে দিলে, একটা ফেরোম্যাগনেটের বডিতে যখনই তুমি কন্ডাক্টর জড়িয়ে দিলে, তখনই এই পুরো সিস্টেমটা কিসে পরিণত হলো, ইলেকট্রোম্যাগনেট। তার মানে এ এন পোল এস পোল ক্রিয়েট করবে, তো সেটা এখানেও সেরকমই। কিন্তু এই যে কয়েলটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হয়ে যায়, এই কয়েলটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হয়ে যায়, ম্যাগনেটের মতো বিহেভ করতে শুরু করে।
ঠিক আছে? তাহলে তখন কি হয়, যখনই তুমি এখান থেকে কারেন্ট ফ্লো করাবে এখানে এন পোল এস পোল ক্রিয়েট হবে, এন পোল এস পোল ক্রিয়েট হবে। তার কারণ এই কয়েলটা বিহেভ করছে একটা অ্যাজ এ ম্যাগনেট। এবার ধরো ক্লকওয়াইজ ডাইরেকশনে যখন কারেন্ট ফ্লো করছে তখন যদি এটা এন পোল এস পোল হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে? স্যার নিচের দিকে নর্থ। এক্স্যাক্টলি, এটা এন এটা এস। তাহলে এই যে এই পোলটা কতবার চেঞ্জ হবে এটা সেকেন্ডে? দুবার। দুবার সেকেন্ডে, সেকেন্ড 1 সেকেন্ডে। না স্যার সেকেন্ডে, স্যার দুবার না স্যার। বলো কত? আমাদের কত 10 বার স্যার, কত আমাদের কত হার্জের সিস্টেম? 50 হার্জ। 50 হার্জ, 50 হার্জ। ওকে, তাহলে 50 হার্জ, তাহলে ফ্রিকোয়েন্সি যদি 50 হার্জ হয় টাইম পিরিয়ড কত? 1 সেকেন্ড। টাইম পিরিয়ড হচ্ছে 1/50। সো হোয়াট ইজ টাইম পিরিয়ড? 1 সেকেন্ডে, সরি না না, একটা কমপ্লিট সাইকেল, হ্যাঁ যে সময়টা লাগে, তাহলে একটা কমপ্লিট সাইকেল হতে আমাদের সময় লাগে, এটা যদি 1 দিয়ে 50-কে কাটি এটা তাহলে আসবে 0.02 সেকেন্ড, রাইট? তাহলে এইরকম সাইকেল কটা ক্রিয়েট হয়? 50 হার্জ মানে 50টা ক্রিয়েট হয় 1 সেকেন্ডে, বোঝা গেল? 1 সেকেন্ডে 50টা সাইকেল ক্রিয়েট হয়, রাইট? দেখো হ্যাঁ স্যার। তুমি যে এখানে এসি সাপ্লাইটা দিচ্ছ, 1 সেকেন্ডে তো কত স্পিডে হয় ওটা? বিশাল স্পিডে হয়, ওই জন্য তো তুমি তোমার বাড়িতে যে তুমি যে লাইট যে দেখছো না, ওই লাইটটা তো জ্বলছে আর নিভছে, কিন্তু তুমি বুঝতে পারছো? না স্যার। একটা ডিএসএলআর এনে ধরে দেখো বুঝতে পারবে, বা ফোনের ক্যামেরাটা দিয়ে দেখো ইয়ে হচ্ছে, ব্লিঙ্ক করছে, দেখেছো কোনোদিনও লাইটের? যদি তুমি বা কম্পিউটারে, স্যার রিমোটে দেখেন স্যার। হ্যাঁ কম্পিউটারে যখন ছবি নিতে চাইবে দেখবে ওটা ব্লিঙ্ক করছে। কেন ব্লিঙ্ক করছে ওটা? তার কারণ এই যে এসি কার্ভ, এসি কি হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্যান্টে চেঞ্জ হচ্ছে, তার মানে একটা সময় যে 0 যখনই জিরোতে আসছে তখন তো বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? যখনই জিরোতে আসছে তার মানে কি কতটা স্পিডে হচ্ছে বুঝতে পারছো? এরকম কার্ভ 1 সেকেন্ডে 50টা হচ্ছে, এই জন্য 50 হার্জ আমাদের সিস্টেম। তাহলে 1 সেকেন্ডে এই এন পোল এস পোল কি হবে? 50 বার চেঞ্জ হবে, রাইট? বোঝা গেল ব্যাপারটা কি বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই যে ফ্লাক্সের ডাইরেকশন গুলো কি সেম থাকবে না এগুলোও চেঞ্জ হবে? চেঞ্জ হবে। এক্স্যাক্টলি, চেঞ্জ হবে তো। একদম একদম অবশ্যই। দেখো এন পোল যখন ওপরে আছে তখন এটা নিচের দিকে ডাইরেকশন, এন পোলটা নিচে হয়ে গেলে তখন ফ্লাক্সটা উল্টো দিকে যাবে, তাই না? এন পোল উপর থেকে দিকে। এস পোল। ইয়েস, তাহলে এই ফ্লাক্সটাকে আমরা বলতে পারি যে চেঞ্জ ইন ফ্লাক্স। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি চেঞ্জ ইন ফ্লাক্স, মানে সময়ের সাপেক্ষে ফ্লাক্সটা কি হচ্ছে? হ্যাঁ স্যার। চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে কি কন্ডাক্টর কি, এই যে ভেতর এই যে কন্ডাক্টর আছে, এই যে এটা তো কন্ডাক্টর, এই কন্ডাক্টরটা কি কোনোভাবেও চেঞ্জ হচ্ছে? না। কিন্তু ফ্লাক্সটা কিন্তু সময়ের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, তাই না? হ্যাঁ। তো ফ্যারাডে বলেছে যে দুটো জিনিস তোমাকে দেখতে হবে, একটা হচ্ছে কন্ডাক্টর আর এটা হচ্ছে ফ্লাক্স। যে কোনো একটা যদি মুভেবল হয় বা চেঞ্জিং হয়, অ্যাট দ্যাট টাইম দ্য ইনডিউস ইএমএফ উইল প্রডিউস। কি বললাম? ফ্যারাডে কি বলেছে যে কন্ডাক্টর বা ফ্লাক্স যে কোনো একটা যদি মুভ করে বা চেঞ্জিং ফ্লাক্স বা চেঞ্জিং হয় বা মুভেবল ফ্লাক্স ক্রিয়েট করে, বা ধরো ফ্লাক্স কোথাও দেখলে ফ্লাক্সটা স্থির আছে, কনস্ট্যান্ট আছে, বাট কে রোটেট করছে? কন্ডাক্টর ধরো রোটেট করছে বা কন্ডাক্টর মুভ করছে, তখনও ইএমএফ তৈরি হবে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে? কন্ডাক্টরটা ফিক্সড, কন্ডাক্টরটা মুভ করছে না, বাট ফ্লাক্সটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে সময়ের সাপেক্ষে, বারবার চেঞ্জ হচ্ছে। সো কি হবে, এখানে আমি এই জিনিসটা একটু মুছে নিই, দাঁড়াও আরেকবার লিখছি। তাহলে কন্ডাক্টর আর ফ্লাক্স, তাহলে এখানে কন্ডাক্টর হচ্ছে কনস্ট্যান্ট আর এটা হচ্ছে চেঞ্জিং। তাহলে
যখনই এই দুজনের মধ্যে এই রিলেশনটা ক্রিয়েট হবে তখনই কি হবে, ইএমএফ প্রডিউস হবে। তাহলে তোমরা লেখো of when conductor is constant, লিখো ফিক্সড, বলছি কন্ডাক্টর স্যার কনস্ট্যান্ট কি হচ্ছে? কনস্ট্যান্ট বা ফিক্সড বলতে পারো, ফিক্সড মুভ করছে না। কন্ডাক্টর মানে কোনটা বলো, এখানে কন্ডাক্টর বলতে তো এই কয়েলটার কথাই বলা হয়েছে না, কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো, হ্যাঁ, তার মানে কয়েলটা তো ফিক্সড আছে, কয়েলটাকে আমি নড়াচ্ছি বলো? না। না, তাহলে when conductor is fixed and flux is changing nature, flux is changing nature, then the induced EMF is called static induced EMF. তাহলে কি বললাম, when conductor is fixed and flux is changing nature, তার মানে ফ্লাক্সটা কি হচ্ছে, চেঞ্জ করছে, then the induced EMF is called static induced EMF। তাহলে কি হবে, ইনডিউস ইএমএফ তৈরি হবে। এবার ইএমএফটা কি স্যার, সব বলছি। তাহলে যে কোনো একটা, আমি কি বললাম, এই দুজনের মধ্যে যে কোনো একজন দাঁড়িয়ে আছে এবং আরেকজন মুভ করছে বা চেঞ্জ হচ্ছে, হোয়াট এভার ইট ইজ, সেটা ঘুরছে, চেঞ্জ হচ্ছে, যাই হোক না কেন, মুভ করতে হবে, যে কোনো একজনকে মুভ করতে হবে, তখনই কিন্তু কি তৈরি হবে, ইনডিউস ইএমএফ তৈরি হবে। আমার কথাটা কি বোঝা গেল, বলো? স্যার স্যার হ্যাঁ। ইউএফ হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ বলো, হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড। স্যার আমি আচ্ছা বলছি, স্যার এখানে আছে যে ট্রান্সফরমার ইজ ম্যাগনেটিক্যালি কাপল, এটা মানে কি স্যার? হ্যাঁ, বুঝতে পারছি না। ওটাতেই আসছি, দাঁড়াও। স্যার বলছি যে ইনডিউস মানে কি স্যার? ইনডিউস মানে উৎপন্ন হওয়া, হ্যাঁ, ইনডিউস ইএমএফ তৈরি মানে ইএমএফ তৈরি হবে, ঠিক আছে? বলো আর কার কি ডাউট আছে, দেখো আমি একবার ভিডিওতে আসছি, দেখো। হ্যাঁ, আমার সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দেখো এই একটা পেন, দুটো পেন আছে, তাহলে একটা কন্ডাক্টর, এই যে ব্ল্যাক কালারের পেনটা ধরো কন্ডাক্টর আর এটা ফ্লাক্স। তাহলে কন্ডাক্টরটা দেখো ফিক্সড আছে, কিন্তু ফ্লাক্সটা কি হচ্ছে, একবার এইভাবে নামছে নিচের দিকে, আবার এইভাবে উঠছে, নামছে, উঠছে, তার মানে বারবার এই কন্ডাক্টরটাকে কিন্তু ও ডিস্টার্ব করছে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, সো কি হচ্ছে, এই প্রসেসটা যখনই হয়, এই যে একবার এই দিকে তোমার ফ্লাক্স ফ্লো করছে, আবার একবার নিচের দিকে, ওপরের দিকে, নিচের দিকে, এই যে কন্টিনিউয়েশনটা, তার জন্য কি হচ্ছে, যে কন্ডাক্টরটা আছে ও ডিস্টার্ব ফিল করছে, ঠিক আছে? তার জন্য তোমাকে যদি, তুমি ঘুমিয়ে আছো, তোমাকে যদি কেউ ডিস্টার্ব করে, তুমি কি করবে, তাকে বাধা দেবে, যেভাবেই হোক না কেন, তুমি বলবে, ভালো করে বুঝিয়ে বলবে, না বুঝলে তুমি তাকে রাগ করে বলবে, সো আলটিমেট তুমি কি করবে, বাধা দেবে। সো সেই রকমই কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে তুমি যদি ডিস্টার্ব করো বা ম্যাগনেটাইজ করো, ভালো করে বোঝো। সো হোয়াট ইজ ম্যাগনেটাইজ বা হোয়াট ইজ ডিস্টারবেন্স, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। দেখো এটা একটা নর্মাল ম্যাগনেট আছে, আমি ম্যাগনেট দিয়ে বোঝাচ্ছি, আর এই ম্যাগনেট মানেই ধরে নেবে ওই কয়েলটা, একটা ম্যাগনেট দিয়ে বোঝাচ্ছি। এই ম্যাগনেটটার ভেতরে তো একটা কিছু মানে অ্যাটম তো আছে, তাই না? অ্যাটম দিয়েই তৈরি, আমাদের পৃথিবীর সমস্ত জিনিস কি অ্যাটম দিয়ে তৈরি। হোয়াট ইজ অ্যাটম, পরমাণু কি? স্যার কোনো একটা যাকে ভাঙা যায় না। আনকাটেবল সিচুয়েশন স্যার। একদম, একটা ম্যাটারসের আনকাটেবল সিচুয়েশন। তার মানে এখানে প্রচুর অ্যাটম আছে। এবার এই অ্যাটমের ভেতরে কি আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ঠিক আছে? এইবার
তুমি কি করছো, এর ভেতরের প্রপার্টিটাকে তুমি ডিস্টার্ব করছো। তুমি যখনই আগে প্রথমে একটা নর্মাল সিলিকন স্টিল ছিল, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের একটা এক্সাম্পল সিলিকন স্টিল বলেছিলাম। এটা একটা সিলিকন স্টিল আছে। এমনি নর্মালি যদি তুমি ওটাকে দেখো, ওটা কোনো চুম্বক নয়, কিন্তু যখনই তুমি এখানে কারেন্ট ফ্লো করাচ্ছ, তখনই কিন্তু চুম্বকে পরিণত হচ্ছে। দ্যাট মিনস একটা ম্যাগনেট ক্রিয়েট হচ্ছে। তাহলে কোনো একটা ম্যাটেরিয়াল যখন ম্যাগনেটিক ফর্ম ক্রিয়েট করে বা ম্যাগনেট ক্রিয়েট হয়, তখন তার প্রবলেম কি হয়, মানে তার অ্যাকচুয়ালি কি হয়, ভেতরের ইন্টারনাল প্রপার্টিটা চেঞ্জ হয়ে যায়, তাই তো? হট করে ম্যাগনেট হবে কি করে? তার মানে ভেতরের ইন্টারনাল প্রপার্টিটাকে আমরা চেঞ্জ করি একটা। হ্যাঁ, মানে বুঝতে পারছো তো? এখানে আমি ডাইপোলে যাচ্ছি না, এখন ডাইপোলে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। এবার একটা জিনিস জাস্ট সিম্পলভাবে এই জিনিসটা বোঝো, ওর ভেতরের এমন কিছু একটা মানে জিনিস আমি চেঞ্জ করছি, যার জন্য ও স্টিল থেকে এখন কিসে পরিণত হচ্ছে, একটা ম্যাগনেটে পরিণত হচ্ছে, তাই না? মানে ম্যাগনেটের মতো বিহেভ করছে। তার মানে ওর ভেতরে ইন্টারনাল কিছু আমি প্রপার্টি চেঞ্জ করছি। সেটা কি ও চাইছে আমি ফোর্সফুলি করছি, তো ফোর্সটা কে দিচ্ছে? এই ভোল্টেজ, তাই তো? আমি ফোর্সফুলি ওর মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করাচ্ছি, তখন কি হচ্ছে, এর ভেতরের ইন্টারনাল প্রপার্টিগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। এবার এই ইন্টারনাল প্রপার্টিগুলো চেঞ্জ হওয়ার জন্য এটা কিন্তু ম্যাগনেটে পরিণত হচ্ছে। তার মানে ওই সেম জিনিস, এ প্রথমে ঘুমিয়েছিল, এই কারেন্ট এসে ডিস্টার্ব করছে। কারেন্ট কেউ না, ভোল্টেজের জন্য কারেন্ট ফ্লো করছে। তাহলে ভোল্টেজ কে? ফোর্স। তাহলে এই ফোর্স কে ক্রিয়েট করছে? ভোল্টেজ। তাহলে আমি যখনই ভোল্টেজ দিচ্ছি, কারেন্ট ফ্লো হচ্ছে, আর স্টিলটা কিসে পরিণত হয়ে গেল? ম্যাগনেটে। এই জায়গাটাই কিন্তু গল্প। তাহলে ও কিন্তু চাইনি যে ওকে কেউ চেঞ্জ করুক, আমরা ফোর্সফুলি করছি। তাহলে যখনই কোনো কাজ ফোর্সফুলি হয়, এ কি করবে তখন? একে বাধা দেওয়ার চেষ্টা করবে। একে বাধা দেওয়ার চেষ্টা করবে। কি করে বাধা দেবে? তাহলে এই ম্যাগনেটটা কি করবে? ম্যাগনেটটা এমন কিছু একটা করবে, এ যদি এই ভোল্টেজটাকে কমিয়ে দিতে পারে, তাহলে কি এর প্রবলেম সলভ না? বলো। এই যে ম্যাগনেটটা আছে, এই ম্যাগনেটটা যদি এই কোনো কারণে এই ভোল্টেজটাকে কমিয়ে দিতে পারে, তাহলে ওর প্রবলেম সলভ হবে তো? বলো। তাহলে ওকে আর কেউ ডিস্টার্ব করা থাকলো না। এক্স্যাক্টলি এইটাই করছে আমাদের এই কন্ডাক্টর। এই কন্ডাক্টর কি আলটিমেট, ওই আমি বললাম, এটাও একটা মানে কপার ওয়্যার। এ প্রথমে এমনি নর্মাল ওয়্যার ছিল, তুমি যখনই কারেন্ট ফ্লো করালে কি ম্যাগনেটে পরিণত হচ্ছে। তার মানে তুমি এর ভেতরের ইন্টারনাল প্রপার্টিটাকে চেঞ্জ করছো। এবার এ কি করলো, এই ভোল্টেজটাকে কমানোর চেষ্টা করছে। কি করে? ও নিজে কি করলো, ও নিজে এই কন্ডাক্টরটা ভোল্টেজ ক্রিয়েট করলো। এই কন্ডাক্টর কি করলো? ভোল্টেজ ক্রিয়েট করলো। কি করে ক্রিয়েট করলো? ওই যে ইনডিউস ইএমএফ, এই যে ইনডিউস ইএমএফ ফ্যারাডে বলে গেছে। ইনডিউস ইএমএফ এর ফুল ফর্ম কি? ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোমোটিভ ফোর্স। হ্যাঁ হ্যাঁ, তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি? কিছুই না। তাহলে ফ্যারাডে বলেছে এই ইলেকট্রোমোটিভ ফোর্স আর ভোল্টেজ সেম জিনিস, ঠিক আছে? ইলেকট্রোমোটিভ ফোর্স আর ভোল্টেজ আর সেম থিংস। ভোল্টেজ বা ইলেকট্রোমোটিভ ফোর্স সেম থিংস। এবার ভালো করে বোঝো, ফ্যারাডে বলেছে যে যখনই একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে তুমি ম্যাগনেটাইজ করছো, তখন সে কি করছে? ইনডিউস ইএমএফ তৈরি করছে। বা এইভাবেও বলতে পারো, এই যে এই সংজ্ঞাটা আমি তোমাদের লিখেই দিয়েছি, ওয়েন কন্ডাক্টর ইজ ফিক্সড অ্যান্ড ফ্লাক্স ইজ চেঞ্জিং নেচার, দেন দ্য ইনডিউস ইএমএফ, তখন যে ভোল্টেজটা তৈরি হবে, সেই ভোল্টেজটাকে আমরা বলছি স্ট্যাটিক ইনডিউস ইএমএফ। তাহলে এ কি করলো? এই ফ্লাক্সটার হেল্প নিয়ে, এই যে ফ্লাক্সটা আছে, এই ফ্লাক্সটাকেই আবার হেল্প নিয়ে এখানে ইনডিউস ইএমএফ তৈরি করলো। তার মানে যখনই একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে ফ্লাক্স যখনই কাট করবে, ফ্লাক্স কাটিং জিনিসটা কি? এটা অ্যাকচুয়ালি এই ফ্লাক্সটা এখানে রোটেট করছে, একবার এই ডাইরেকশনে, একবার এই ডাইরেকশনে, একবার এই ডাইরেকশনে, একবার এই ডাইরেকশনে। এইটাকেই বলা হয় ফ্লাক্স কাটিং। তার মানে একটা পেনকে তুমি এইভাবে স্থির রেখে দাও, আরেকটা পেন দিয়ে এই পেনটাকে বারবার
নড়াচড়া করো। তাহলে এখানে আমার এই যে ইয়েলো কালারের যে কন্ডাক্টর আছে এটা ফিক্সড, কিন্তু ফ্লাক্সটা কি হচ্ছে, বারবার আপ ডাউন করছে, চেঞ্জ হচ্ছে। তার জন্য এই কন্ডাক্টরটা ডিস্টার্ব হচ্ছে, এবং ডিস্টার্ব হওয়ার জন্যই কিন্তু ও ইনডিউস ইএমএফ তৈরি করছে, ইনডিউস ইএমএফ তৈরি করছে। তাহলে স্যার ও ভোল্টেজ ক্রিয়েট করে ওর লাভ কি? দেখো, বলো ও কেন ভোল্টেজ তৈরি করছে, আমাকে কেউ একজন বুঝিয়ে বলো। বলো, ট্রাই করো না, ভুল হলে অসুবিধা নেই তো। স্যার কন্ডাক্টরটা যাতে ডিস্টার্ব না হয়। একদম, তার মানে ও কি করছে, হ্যাঁ মানে ব্যাপারটা এরকম, তোমাকে যদি কেউ লাঠি দিয়ে মারে তাহলে তুমিও আরেকটা লাঠি নেবে, তোমাকে হাত দিয়ে মারলে তুমিও হাত নেবে। তাহলে এই ভোল্টেজটা ওকে ডিস্টার্ব করছে, ও নিজেও ভোল্টেজ ক্রিয়েট করছে। কথাটা বোঝা গেল কি? আচ্ছা হুম, হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার এই ভোল্টেজটা ক্রিয়েট করে ও করছেটা কি, দেখো কি করছে। ছবিটা আমি আরেকবার আঁকছি। এইখানে ভোল্টেজ E1 নাম দিলাম, আর এটা VS সাপ্লাই ভোল্টেজ। এবার এ কি করছে, সেম পোলারিটিতে ভোল্টেজ ক্রিয়েট করছে, সেম পোলারিটিতে। তাহলে ধরো ফর পজিটিভ পালস, ট্রান্সফরমারের তো আলটিমেট একটা ডাইরেকশন থাকে না, দুটো ডাইরেকশনই হয়। একবার এটা পজিটিভ এটা নেগেটিভ, আবার কিছুক্ষণ পরে এটা নেগেটিভ এটা পজিটিভ, তাই না? তাহলে হ্যাঁ স্যার। আমি শুধু একটা একটা ইনস্ট্যান্টের কথা বলছি তোমাকে, আপাতত ধরে নাও, শুধু এইটুকু নিয়ে আমরা আলোচনা করি, তারপরে পুরোটায় আসবো। তাহলে শুধু এইটুকু সময়ের জন্য ও এই দিকে যাচ্ছিল ভোল্টেজের জন্য কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো করছে। এই কন্ডাক্টর কি করলো, ঠিক ওইটুকু টাইমের জন্য সেম ডাইরেকশনে কি করলো, ইএমএফ জেনারেট করলো, মানে এই দিকে কারেন্ট ফ্লো করাতে শুরু করলো। তার মানে বোঝো, ভিএস কি করছে, এটা পজিটিভ নেগেটিভ ক্রিয়েট করছে, E1 কি করছে, সেম দিকে পজিটিভ নেগেটিভ তৈরি করছে। তাহলে এ এদিকে যাচ্ছে, আবার এ কি করলো, উল্টো দিকে ফ্লো করছে। তাহলে রেজাল্টেন্ট কি হবে, কমে যাবে না? ভেক্টরে আমরা কি করেছি, দুটো যদি সেম ডাইরেকশন হয় রেজাল্টেন্ট কি হবে, যদি সেম ভ্যালু হয় 0 হয়ে যায়, জানো তো? স্যার এখানটা স্যার বুঝতে পারলাম না, বলে দিন। একদম 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 বলছি, দেখো ভালো করে বোঝো। দেখো, আগে আমাকে এইটুকু বলো যে এই প্রথম হাফ সাইকেলটার জন্য এইটুকু টাইমের জন্য কারেন্টটা কোন দিকে ফ্লো করবে, এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে, এইভাবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার যখন এই দিকে ফ্লো করছে, যখন ও এই দিকে এই ডাইরেকশনে ফ্লো করছে, ঠিক সেই সময় এইখানে যে ইনডিউস ইএমএফটা, এও যদি এই ডাইরেকশনে ফ্লো করে, তার মানে একজন এদিকে করছে ফ্লো, আরেকজন উল্টো দিকে, তাহলে রেজাল্টটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না রেজাল্ট? আচ্ছা হ্যাঁ, কখন রেজাল্ট 0 হবে, যদি ম্যাগনিটিউড আর সেম হয়, মানে ম্যাগনিটিউড মানে কি, মান, ম্যাগনিটিউড মানে মান। যদি দুজনের মান সেম থাকে, মানে দুজনের ভ্যালু যদি সেম হয়, অ্যাট দ্যাট টাইম দ্য রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু 0। তোমরা ভেক্টরে করেছো, ভেক্টর খুব ইম্পর্টেন্ট। দেখো, একটা কারেন্ট এই দিকে ফ্লো করছে, সেমভাবে যদি তুমি উল্টো দিকে সেম কারেন্ট ফ্লো করো, তাহলে আলটিমেট রেজাল্টেন্ট কি হবে, 0। কথাটা বোঝা যাচ্ছে তো? আচ্ছা হ্যাঁ। তাহলে ও এখানে ভোল্টেজটা তৈরি করলো কেন, বলো এবার, E1টা কেন তৈরি করলো? স্যার নিজেকে ম্যাগনেটিক হওয়ার থেকে আটকাবার জন্য, এক্স্যাক্টলি। তার মানে ওকে এই যে একে ম্যাগনেটাইজ করা হচ্ছে, মানে ম্যাগনেটে পরিণত করা হচ্ছে ফোর্সফুলি, কার দ্বারা, এই ভোল্টেজের দ্বারা। ও ওই জন্য কি করলো, নিজে ভোল্টেজ ক্রিয়েট করে উল্টো দিকে ফ্লো করাতে শুরু করলো, কারেন্টকে উল্টো দিকে ফ্লো করাতে শুরু করলো। তাহলে কি হচ্ছে, এ এই দিক থেকে দিচ্ছে, এ এই দিক থেকে দিচ্ছে, আলটিমেট এর কোনো প্রবলেম হচ্ছে না আর। এটাকেই আমরা কাজে লাগাই। তাহলে ফ্যারাডে কি বলেছে, যে যদি একটা কন্ডাক্টর ফিক্স থাকে এবং ফ্লাক্স যদি চেঞ্জ ইন ফ্লাক্স হয়, তখন কি হয়, ইনডিউস ইএমএফ তৈরি হয়। আর সেই ইনডিউস ইএমএফটার নাম কি, বলো, লেখালাম তো? স্ট্যাটিক ইনডিউস হ্যাঁ, স্ট্যাটিক ইনডিউস ইএমএফ। এরকম ইনডিউস ইএমএফ 3 রকম
হয়, হ্যাঁ? তাহলে এটার নাম হচ্ছে স্ট্যাটিক ইনডিউস ইএমএফ। বলো, কারো এই পর্যন্ত কোনো ডাউট আছে? স্যার বলছি কন্ডাক্টর যে ভোল্টেজটা তৈরি করছে ওটা ওই সাপ্লাই ভোল্টেজ থেকে নিয়ে ওখান থেকে তৈরি করছে বা এটা ওই যে বললাম প্রপার্টি, ফ্লাক্স কাট করলেই ইএমএফ তৈরি হয় যে কোনো কন্ডাক্টরে, যে কোনো, ঠিক আছে? কোথাও থেকে নিতে হয় না এটার জন্য, এটাই তো ফান্ডা। তুমি যে স্যার তাহলে তোমার magnetic ফোনে হলো না? ম্যাগনেটিক্যালি কাপলড হবে, দাঁড়াও দেখাচ্ছি ভালো করে। কাপেলের কথা বলছি না, কি তাহলে কি বলছেন ফোনে? নর্মালি হ্যাঁ, যদি ম্যাগনেটিক নর্মাল ম্যাগনেট করতে চায় তাহলে তো হবে না এরকম ইলেকট্রোম্যাগনেট। হবে হবে হবে। তার কারণটা কি দেখো, এর এর না একটা নির্দিষ্ট লিমিট আছে ভোল্টেজটা ক্রিয়েট করার। কেন বলো তো? এই এ ইনফাইনাইট মানে প্রচুর ভোল্টেজ তো ক্রিয়েট করতে পারবে না, কথাটা বুঝলে তো? আমরা কি করি, এ যতটা ক্রিয়েট করে তার থেকে বেশি সাপ্লাই করি। একটা সময়ের পর এর তো একটা লিমিটেশন আছে, স্যাচুরেটেড হয়ে যাবে, বুঝতে পারলে? এ অনেক বেশি ইএমএফ তৈরি করতে পারে না। তার মানে ধরে নাও তুমি ভোল্টেজ দিয়েছো 10 ভোল্ট, সাপোজ 10 ভোল্ট, এখানে ইএমএফ ক্রিয়েট হয়েছে, ই1 ক্রিয়েট হয়েছে 2 ভোল্ট, তাহলে রেজাল্টেন্ট কত হবে? 8 ভোল্ট। 8 ভোল্ট। এটাকে আমরা কাজে লাগাচ্ছি। ক্লিয়ার হয়েছে? এই ইএমএফটা খুব বেশি হয় না, ঠিক আছে? এবার এখানে আসলো লেঞ্জ ল। তাহলে ফ্যারাডে হয়ে গেল, এবার লেঞ্জ ল। লেঞ্জ কি বলেছে? লেঞ্জ বলেছে বেশি হয়ে যায় তাহলে বেশি হতে পারে না কোনোদিনও। তার কারণ আমরা তো এখানে এই সাপ্লাইটা কে দিচ্ছে? তুমি দিচ্ছ, তাই না? হ্যাঁ স্যার। এই সাপ্লাইটা তুমি দিচ্ছ, তো তুমি তো দেখেই দেবে যে এখানে কতটা ইএমএফ তৈরি হচ্ছে, তার থেকে আমাকে বেশি দিতে হবে, তাই না? তার মানে কি এই ভোল্টেজটার জন্য এ ক্রিয়েট হচ্ছে, এ কোনোদিনও এর থেকে বেশি কি করে হবে? তুমি কারোর জন্য তৈরি হচ্ছে, তুমি তার থেকে বেশি কি করে হবে? পসিবল নয় ওটা। এর এর জন্য এ তৈরি হচ্ছে, এর থেকে কারেন্টটাকে নিচ্ছে, কারেন্ট নেওয়ার জন্য ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে, সেই ফ্লাক্সটা আবার এই কন্ডাক্টরটাকে কাট করছে জন্যই কিন্তু এখানে ইএমএফ তৈরি হচ্ছে। তাহলে কি বললাম ভালো করে বোঝো। প্রথমে তুমি ভোল্টেজ দিলে, কারেন্ট ফ্লো করছে, কারেন্ট ফ্লো করার জন্য এখানে ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে। এই ফ্লাক্সটা চেঞ্জ ইন ফ্লাক্স, সময়ের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, একবার ওপরের দিকে উঠছে, একবার নিচের দিকে নামছে। চেঞ্জ হওয়ার জন্যই কিন্তু এখানে কি হচ্ছে? ইএমএফ তৈরি হচ্ছে। তাহলে ফ্যারাডে কি বলেছে? যে যদি একটা কনস্ট্যান্ট কন্ডাক্টরকে যদি একটা ফ্লাক্স কাট করে বা চেঞ্জ ইন ফ্লাক্স যদি ওটাকে কাট করে, তখনই কিন্তু ইনডিউস ইএমএফ তৈরি হয়। কাটিং করা মানে কি? আরেকজনকে মানে ডিস্টারবেন্স করা। তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে আরেকজন ডিস্টার্ব করছে। ডিস্টারবেন্স মানে বারবার তোমাকে ডিস্টার্ব করছে। একটা পেন দিয়ে দেখালাম আমি, পেনটা দাঁড়িয়ে আছে, ফ্লাক্সটা একবার একে উপর থেকে নিচে নামছে, আবার নিচের থেকে উপরে উঠছে, বারবার একে ডিস্টার্ব করছে, তখনই কিন্তু এ তৈরি করছে কি? ইনডিউস ইএমএফ। আর ইএমএফ মানে কি? ভোল্টেজ। আর ভোল্টেজ যখনই ক্রিয়েট হবে, তখন ভোল্টেজ ক্রিয়েট হলেই কারেন্ট ফ্লো করতে শুরু করবে। তো তুমি একটা ব্যাটারি আছে, তোমার বাড়িতে একটা ব্যাটারি আছে, তোমার বাড়িতে ব্যাটারি আছে, ভালো করে বোঝো। ব্যাটারির মধ্যে কি থাকে? ইএমএফ থাকে বা ভোল্টেজ থাকে, তাই তো? হ্যাঁ স্যার। তুমি ধরো একটা ছোট্ট লাইট এখানে লাগিয়ে দিলে, এই লাইটটা লাগানোর সঙ্গে সঙ্গে লাইটটা জ্বলে যায়, নাকি ব্যাটারিটাতে কিছু করতে হয় তোমার? জ্বলে যায়। তার মানে সঙ্গে সঙ্গে জ্বলে যায়, হ্যাঁ। তার মানে কি? এখানে স্টোর এনার্জি আছে। ভোল্টেজ নাথিং বাট এনার্জি। তার মানে এখানে এনার্জি স্টোর আছে। যখনই ও একটা ক্লোজ পাথ পেয়ে গেল, নিজেকে রিলিজ করতে শুরু করলো, রাইট? তার মানে ভোল্টেজকে মানে ভোল্টেজ যখনই ক্লোজ পাথ পায়, তখনই ও ইলেকট্রনকে ফ্লো করায়। আর ইলেকট্রনের ফ্লো মানে কি বলো? ইলেকট্রনের ফ্লো মানে কি? হোয়াট ইজ কারেন্ট? কারেন্ট ফ্লো করতে শুরু করে। তার মানে যখনই একটা ব্যাটারির সাথে তুমি একটা লোড লাগিয়ে দিচ্ছ, বা একটা ক্লোজ পাথ যখনই ক্লোজ পাথ পেয়ে যাচ্ছে, তখনই ও ইলেকট্রনকে ফ্লো করাচ্ছে। তাহলে এখানে যে ভোল্টেজটা ক্রিয়েট হলো, এই যে ই1 কি ক্লোজ পাথ পায়নি? বলো, ক্লোজ পাথ পায়নি? পেয়েছে তো এই ডাইরেকশনে, উল্টো দিকে। হ্যাঁ স্যার। হ্যাঁ, ব্যাস। যখনই ইএমএফ তৈরি হলো, এই অটোমেটিক্যালি কারেন্ট ফ্লো করাচ্ছে। ভোল্টেজ যেখানেই ক্রিয়েট হবে, মনে রাখবে, যেখানেই ভোল্টেজ থাকবে, সেখানেই তুমি যদি ক্লোজ পাথ দিয়ে দাও, মানে প্লাস থেকে মাইনাস পর্যন্ত একটা সাপ্লাই দিয়ে দাও, একটা তারকে লাগিয়ে দাও, ব্যাস কারেন্ট ফ্লো করতে শুরু করবে। কথাটা কি বোঝা গেল?
হ্যাঁ স্যার। ইয়েস। দেখো তাহলে কি হচ্ছে, এখান থেকে কারেন্ট, এবার এখান থেকে উল্টো দিকে কারেন্ট ফ্লো করছে, তাহলে আলটিমেট আমাদের রেজাল্টেন্ট কি হচ্ছে, একটা সামথিং ভোল্টেজ থেকে যাচ্ছে, সামথিং ভোল্টেজ থেকে যাচ্ছে। ধরো এখানে 2 ভোল্ট ক্রিয়েট করলো, এখানে আমি 10 ভোল্ট দিয়েছি, তাহলে আমি আলটিমেট রেজাল্টে কি পাচ্ছি, 8 ভোল্ট। এইবার কি হচ্ছে, লেঞ্জ ল আসলো মার্কেটে। লেঞ্জ কি বলেছে, লেঞ্জ বলেছে যে কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যদি তুমি ম্যাগনেটাইজ করো, ঠিক আছে, সে তার ম্যাগনেটিক প্রপার্টিকে হোল্ড করে রাখার জন্য তার কজেসকে অপোজ করবে। কজেস মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ কজেস? তার কারণকে অপোজ করবে, ঠিক আছে, যে কারণের জন্য ও ম্যাগনেটাইজ হচ্ছে, তার কারণটাকেই অপোজ করবে। তো জিনিস ওটাই তো বললাম। তার মানে আলটিমেট এই যে স্যাটিসফ্যাকশনটা, এটা হচ্ছে লেঞ্জ ল। তার মানে ফ্যারাডে কি বলেছে, ফ্যারাডে এইটুকু বলেই খালাস, যে স্যার, ইএমএফ জেনারেট হবে। হ্যাঁ বলো। স্যার ওই লেন্স লটা একবার ইংলিশ হ্যাঁ বলবেন একদম স্যার? একদম একদম বলছি। আমি কি বললাম, ফ্যারাডে কি বলেছে, যে ফ্যারাডে কিন্তু জাস্ট ও বলেছে ইএমএফ ক্রিয়েট হয়, এইটুকু বলেই ও চুপ। তারপরে এই যে ইএমএফ এর জন্য উল্টো সাইডে যে এই যে কারেন্ট ফ্লো করছে, এই পুরো ঘটনাটা লেঞ্জ বলেছে। লেঞ্জ কি বলেছে ভালো করে বুঝে নাও আগে বলছি। লেঞ্জ বলেছে ওয়েন আমরা যখন একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ম্যাগনেটাইজ করছি, একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যদি আমরা ম্যাগনেটাইজ করি, সেই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা কি করে, তার কজেসকে অপোজ করে। ঠিক আছে, দাঁড়াও এক্স্যাক্ট ডেফিনেশনটা এখান থেকেই লিখো। স্যার কবেজ মানে কি বললেন? কজেস মানে কারণ। দেখো লেঞ্জ ল, ইলেকট্রোম্যাগনেটিজম, statement that an induced electric current flow in a direction such that the current opposes the change that induced it. What is the definition of? এটা লিখো, এই যে এটা লেঞ্জ ল ডিফাইন। লেঞ্জ ল স্টেট দ্যাট ইন্ডিউস electromotive force with different polarities induce a current whose magnetic field opposes the change in magnetic flux through the loop in order to ensure that original flux is maintained through the loop when the flux current flow in it. মানে এক একজন এক এক রকম, মানে এক্স্যাক্ট ডেফিনেশনই যে তোমাকে লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, জিনিসটা বুঝতে হবে ব্যাস। ঠিক আছে, তো আমি কি বললাম, যে ফ্যারাডে, আমাকে বলো তো লেঞ্জ লটা বুঝিয়ে বলো কি বলতে চেয়েছে লেঞ্জ ল, লেঞ্জ কি বলেছে? বলো বলো। কোনো ম্যাগনেটিক মেটেরিয়ালকে আমরা ম্যাগনেটিক করলে তাহলে মানে ম্যাগনেটাইজ করতে চাইলে, ম্যাগনেটাইজ করলে হ্যাঁ ওই ওই যে ওর কারণটাকে, যে ম্যাগনেটিক কারণ হচ্ছে তার কারণটাকে ও অপোজ করবে। বাধা দেয়, যে কারণের জন্য ও ম্যাগনেটাইজ হচ্ছে সেই কারণটাকেই বাধা দেয়, অপোজেস দ্য কজেস। ঠিক আছে, তাহলে এখানে এখানে কারণ কে বলো, এখানে কারণ কে? ভিএস। ভোল্টেজ। হ্যাঁ, আর অপোজ কে করছে? E1। এটাকেই বলা হয় প্রাইমারি সাইড ইনডিউস ইএমএফ। প্রাইমারি সাইড ইনডিউস ইএমএফ। ইনডিউস ইএমএফ আর মেনলি 3 টাইপস, একটা আমি লিখিয়েছি, বাকি দুটো লেখাচ্ছি। তাহলে ট্রান্সফরমারে যেটা ইনডিউস ইএমএফ তৈরি হয়, তোমাকে যদি বলে একদম পরীক্ষায় খুব কমন কোশ্চেন এবং ইন্টারভিউ কোশ্চেন, যে ইন স্ট্যাটিক ইনডিউস ইএমএফ হয় এমন একটা ডিভাইসের এক্সাম্পল দাও, কি বলবে? ট্রান্সফরমার। ঠিক আছে, বোঝা গেল?
দেখো মোটরের ক্ষেত্রে ভেতরের কয়েলটা ঘোরে না, নাকি মোটর দাঁড়িয়ে থাকে? হ্যাঁ ঘোরে। ঘোরে। ট্রান্সফরমারের কয়েলটা ঘুরছে? না স্যার। দ্যাটস ওয়াই ট্রান্সফরমার ইজ আ স্ট্যাটিক ডিভাইস, আর মোটর কি একটা রোটেটিং ডিভাইস, রাইট? সো ট্রান্সফরমার ইজ আ, স্যার সব মোটর কয়েল সব মোটরেরই কয়েল ঘোরে, কোনটার ঘোরে না বলো আমাকে? তাহলে যে পাম্প মোটর যেগুলো থাকে সে কয়েলটা তো আর্মেচার থাকে ভেতরে স্যার। হ্যাঁ, আর্মেচারের মধ্যেও তো তার তার জড়ানো থাকে, দেখেছো? তামার তার থাকে না, কপার ওয়্যার, কপার কন্ডাক্টর থাকে তো। কপার কন্ডাক্টর স্যার, মানেই তো কয়েল কয়েল। একটা কয়েল ঘোরে, একটা ঘোরে না, তাই তো? এরকম থাকে তাই না? এই যে এরকম থাকে, এখানে কন্ডাক্টর থাকে, এখানেও থাকে, আবার এই ভেতরে থাকে, এখানেও। বলো। স্যার মাঝখানের আর্মেচারটা তো আর্মেচার বলছি, মাঝখানের যে শাফটটা ঘুরে সেটা তো পার্মানেন্ট ম্যাগনেট থাকে না? না, অনেক সব মোটরে আলাদা আলাদা হয়, ঠিক আছে? দেখো, স্যার আমি ব্রাশলেসে দেখেছি, যেগুলো ব্রাশলেস হয়, মানে ব্রাশলেস যেগুলো হ্যাঁ, ড্রোন ড্রোনে ইউজ করে, হ্যাঁ, সেগুলো দেখেছি মাঝখানের শাফটটা পার্মানেন্ট ম্যাগনেট। স্টেটর অ্যান্ড রোটার। আমাদের ব্রাশলেস নেই, তুমি ইঞ্জিনিয়ারিং পড়বে কিন্তু ব্রাশলেস মোটর নেই। দেখো, ব্রাশলেস ডিসি মোটর, আগে ডিসি মোটর তোমাকে বুঝতে হবে, তারপর বুঝতে পারবে যে ব্রাশলেস জিনিসটা কি। এখন যত দিন যাচ্ছে সবকিছু অ্যাডভান্স হচ্ছে। সরি স্যার, উল্টো বলে দিলাম, ব্রাশলেসে সাইডটা পার্মানেন্ট ম্যাগনেটই থাকে, সাইডটা ঘুরে খালি। হ্যাঁ, মানে বাইরেটা ঘোরে। দেখো, এটা এটা বুঝি। এটা অ্যাকচুয়ালি কোথায়, এটা ভালো বুঝতে পারবে। দেখো, দেখো এখানে কি হয়, ভেতরেও কয়েল থাকে, বাইরেও কয়েল থাকে, মানে এখানেও কয়েল থাকে জড়ানো, আবার ভেতরেও বাইরেও দু জায়গায় কয়েল থাকে, তাই না? তাহলে এই পার্টটাকে বলা হয় রোটার, এই যে যেটা সাইডে পড়ে আছে, এই যে ভেতরে যেটা। আবার এখানেও কিন্তু কয়েল থাকে, এই যে এখানেও কয়েল থাকে, এখানেও কয়েল থাকে, পুরোটার মধ্যেই কয়েল থাকে। এখানে দেখা যাচ্ছে না, স্টেটার যদি দেখতে চাও তাহলে বুঝতে পারবে, দাঁড়াও। হ্যাঁ বলো, এই যে স্টেটার। স্যার এই মোটর বলো বলো। স্যার এই মোটরগুলো তো বেসিক্যালি ওই মানে রেলওয়ে হুইলে ইউজ হয় স্যার। দেখো, মোটর আলটিমেট বড় আর ছোট, আলটিমেট ভেতরে কনস্ট্রাকশন তো একই। হ্যাঁ স্যার। হ্যাঁ, সব জায়গায় ইউজ করতে পারবো, ওরকম কোনো ব্যাপার নেই। রেলওয়ে প্রচুর মোটরের টাইপ আছে, ঠিক আছে, প্রচুর। সো আমরা জাস্ট স্টার্ট করছি, একটা বেসিক প্রিন্সিপাল তো থাকে সবার। প্রত্যেকটা আচ্ছা। মোটর কিন্তু আলাদা আলাদা হয়, হ্যাঁ, এরকম কোনো ব্যাপার নেই যে একই হবে। তাহলে আমরা কি দেখলাম এখানে, যে মোটরের একটা স্ট্যাটিক পার্ট আর একটা রোটেটিং পার্ট। এই যে একটা স্ট্যাটিক পার্ট এবং রোটেটিং পার্টে এখানেও কন্ডাক্টর থাকে, এখানেও তার থাকে। তার মানে কি হচ্ছে, ট্রান্সফরমারের ক্ষেত্রেই শুধু কয়েলটা কিন্তু ফিক্সড, বাট মোটরের ক্ষেত্রে কি কয়েল ফিক্সড? না স্যার। কয়েল ঘুরছে, কয়েল ঘুরছে। তাহলে কি হয় বোঝো, আমি মোটর প্রিন্সিপাল তোমাদের বলবো না এখন, বললে অনেক সময় লাগবে। দেখো, তাহলে when conductor rotating and flux is constant, then the induced EMF is called dynamic induced EMF. তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে একটা ডাইনামিক ইনডিউস ইএমএফ এর এক্সাম্পল দাও, কোথায় তৈরি হয়, কি বলবে? স্যার মোটর স্যার। মোটর, হ্যাঁ। এবার যখন আমরা মোটর পড়বো তখন আরো ভালো করে স্পেসিফাই করব যে অ্যাকচুয়ালি when the conductor is কি লিখেছেন? when the conductor is rotating and flux is constant, then the induced EMF is called dynamic induced EMF.
লাস্ট ওয়ান when both conductor and flux is rotating, then the induced EMF is called static and dynamic induced EMF. Static and dynamic induced EMF. ওকে, তাহলে লাস্টেরটা কি বোঝাতে চেয়েছে বলো? মিনিংটা বোঝাও কেউ একজন আমাকে বলো। কন্ডাক্টর আর যেটা ফ্লাক্সটা আছে সেটা দুটোই ঘুরবে, কোনোটাই এক্স্যাক্টলি, দাঁড়িয়ে থাকবে না। এটার এক্সাম্পল হচ্ছে ডিসি জেনারেটর, এটার এক্সাম্পল হচ্ছে ইন্ডাকশন মোটর। ঠিক আছে, সবাই স্ক্রিনশট নিয়ে নাও ঝট করে। চলো নেক্সট, এদিকে দেখো। আর এটার এক্সাম্পল তাহলে কি হলো? ট্রান্সফরমার, তাই না? এটার স্ট্যাটিক ইনডিউস ইএমএফ। চলো এবার আমরা আবার প্রিন্সিপালে আসছি। তাহলে 3 ধরনের ইনডিউস ইএমএফ তৈরি হয়, সব ডিসকাস করা হয়ে গেছে, লেঞ্জ ল বলা হয়ে গেছে। কি বললে? হ্যাঁ, স্ক্রিনশট নেবে, তাই তো। তাহলে 3 ধরনের ইনডিউস ইএমএফ তৈরি হয় বললাম, লেঞ্জ ল বলে ফেলেছি। এবার আমরা দেখব ট্রান্সফরমারে তাহলে সেকেন্ডারি কয়েলটা কি করে কানেক্টেড থাকে। দেখো, তাহলে আমি দেখলাম, ভালো করে বোঝো, এটা আমার প্রাইমারি কয়েল। যখনই আমি সাপ্লাই দিচ্ছি এখানে ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে। এরকম ভালো এক্সপ্লেনেশন কোথাও পাবে না। তোমরা ফার্স্ট ইয়ারে যত কিছু জেনে যাচ্ছ, দেখবে তোমাদের একটা সেকেন্ড ইয়ারে দাদা জিজ্ঞাসা করে দেখবে, বলতে পারবে না। ঠিক আছে? হ্যাঁ বলো। কি ডিভাইস, ট্রান্সফরমার আছে কি ডিভাইসের জন্য এটা? মোটর ইজ আ স্ট্যাটিক ডিভাইস, দাঁড়িয়ে থাকে জন্য। আর ট্রান্সফরমার, সরি, মোটর ইজ আ রোটেটিং ডিভাইস, ট্রান্সফরমার ইজ আ স্ট্যাটিক ডিভাইস। ঠিক আছে? মোটর ইজ আ রোটেটিং ডিভাইস, রোটেট করছে। আর ট্রান্সফরমার কি? স্ট্যাটিক, মানে দাঁড়িয়ে আছে। এবার তোমরা আমাকে একটু বুদ্ধি খাটিয়ে বলো তো, এখানে তো আমি ভিএস দিচ্ছি, E1 দিচ্ছি, আমি যদি আরেকটা কয়েলকে এখানে এনে রেখে দিই এরকম ভাবে, এটা লোড মানে যা কিছু হতে পারে, লাইট, ফ্যান, পাখা, সবকিছু। তাহলে যখনই আমি এই ফ্লাক্সের মধ্যে আরেকটা কয়েলকে নিয়ে আসব, তাহলে কি হবে বলো দেখি? স্যার ওখান থেকে কারেন্ট এখানে ট্রান্সফার না, এভাবে লজিক দিয়ে বলো, বলো, ট্রাই করো সবাই, ভুল হোক না, অসুবিধা নেই। স্যার ওইদিকেও স্যার ওইদিকেও ইএমএফ তৈরি হবে। কেন তৈরি হবে বলো 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 বলো, ঠিক বলছো, বলো। স্যার কন্ডাক্টরের জন্য কারেন্ট উৎপন্ন হবে, কি ম্যাগনিটিউড। বুঝতে পারলাম না ভাই, একটু ভালো করে, মানে তোমার নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে। একদম ঠিক বলেছো তোমরা, যে ওখানেও স্যার ইনডিউস ইএমএফ তৈরি হবে। কেন হবে? ইনডিউস ইএমএফ কখন তৈরি হয়, কেন হয় বলো? Sir, to oppose the টু অপোজ দ্য, না, when the flux cut in a conductor, then the induced EMF will produce, right? তাহলে কি হচ্ছে এখানে? এই যে আমাদের যে এই যে ফ্লাক্সটা, এই ফ্লাক্সটা কি একটা ডাইরেকশনে যাচ্ছে নাকি দুটো ডাইরেকশনে বলো? তুমি এখানে এসি সাপ্লাই দিয়েছো, তাহলে এই ফ্লাক্সটা তো একবার
ওপর থেকে নিচের দিকে, আবার নিচের থেকে ওপর দিকে চেঞ্জ হচ্ছে তো ফ্লাক্সটা, বলো। হ্যাঁ স্যার। যার জন্য এখানে ইনডিউস ইএমএফ তৈরি হচ্ছে, যার জন্য এখানে ইনডিউস ইএমএফ তৈরি হচ্ছে। তাহলে আরেকটা কয়েলকে যদি আনো, তাহলে এই কয়েলটাও তো ডিস্টার্ব হবে, হবে কি না বলো? হ্যাঁ স্যার। হবে স্যার। একদম। আর এ যখন ডিস্টার্ব হবে কি করবে? ডিস্টার্ব হলে এ কি করে? ফ্যারাডে কি বলেছে? ইএমএফ তৈরি। ইয়েস, ফ্যারাডে বলে গেছে যে যখনই তুমি কাউকে ডিস্টার্ব করবে তখনই ও কি করবে? ইএমএফ তৈরি করবে, তৈরি করে। ই টু তৈরি করবে। সবার কাছে ক্লিয়ার? বলো। হ্যাঁ, তাহলে যখনই ই2 তৈরি হবে, ক্লোজ পাথ পেয়ে গেলে কি করবে? ই2, ই2 মানে কি? ভোল্টেজ তো, ভোল্টেজ তো। ভোল্টেজ। তাহলে যখনই ও ক্লোজ পাথ পাবে ও কি করবে? ক্লোজ পাথ পেলে একটা ব্যাটারি, কারেন্ট হ্যাঁ, তার মানে তখনই ও কারেন্ট ফ্লো করাবে। আর কারেন্ট ফ্লো করালে লোডের মধ্যে যদি একটা লাইট লাগিয়ে দাও, কি হবে লাইটটা? লাইট জ্বলবে। এখানে মাঝখানে কোনো তার দিয়ে কানেক্টেড আছে এরা দুজন? না দ্যাট ইজ আ ম্যাগনেটিক্যালি কাপলড, দ্যাট ইজ আ ম্যাগনেটিক্যালি কাপলড। একদম, একবার না অনেকবার বলবো। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? স্যার বিনা তারে কোনো রকম জয়েন্ট না করে এটা কি সম্ভব হচ্ছে সেটা একটা কথা আছে। সম্ভব কি? তো বলে তো দিলাম প্রিন্সিপালটা, আবার কি? স্যার ম্যাগনেটের জন্য ওটা কি সম্ভব? একদম। তাহলে ভালো করে বোঝো, তোমাদের ওই ওয়্যারলেস চার্জিং ব্যাপারটা আছে তো, দেখেছো যে ফোনের উপরে, ফোনটা একটা বাটির উপরে বসিয়ে দিচ্ছে, ফোন চার্জ হয়। হ্যাঁ কেন টেসলা হচ্ছে? কয়েল। স্যার দেখছিলাম। কেন হয়? এই এই যে প্রিন্সিপাল, দিস ইজ আ প্রিন্সিপাল অফ মিউচুয়াল ইন্ডাকশন প্রসেস, দিস ইজ আ প্রিন্সিপাল অফ মিউচুয়াল ইন্ডাকশন। বোঝো, আরেকবার আমি ভালো করে বলছি পুরোটা, সবাই মন দিয়ে শুনবে। হ্যাঁ, স্যার ওটা বলো বলো। ওটা স্যার টেসলা কয়েল ইউজ করা হচ্ছে না? কি কি ইউজ করা হয়? টেসলা কয়েল। টেসলা কয়েল বলে কিছু, আলটিমেট কয়েলই সব। কয়েলকে যত মডিফাই করছে তত কয়েলের এফিসিয়েন্সি বাড়ছে, আর কিছুই না। প্রসেস এটাই, ঠিক আছে? প্রসেস এটাই। নাম দিয়েছে টেসলা। এবার আমি তোমাদের ব্যাচটার নাম দিয়ে দিলাম ধরো যে র্যাপিড ফায়ার ব্যাচ, হয়ে গেল ব্যাচের নাম। আলটিমেট তো পড়াচ্ছি আমি, কি বললাম বুঝলে? প্রসেস এটাই, ওরা মডিফিকেশন করছে, আপগ্রেডেশন করছে প্রসেসটাকে, ব্যাস, আর কিছু না। দেখো ভালো করে বুঝবে, আমি প্রথমে এখানে সাপ্লাই দিলাম, এখানে সাপ্লাই দিলে এখান থেকে কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করলে এই যে প্রাইমারি কয়েল, এটা আমাদের প্রাইমারি কয়েল, আর এটা আমাদের সেকেন্ডারি কয়েল। তাহলে প্রাইমারি কয়েলে কি হবে আগে বলো? যখন কারেন্ট ফ্লো করাবে প্রাইমারি কয়েলে কি হবে? ফ্লাক্স তৈরি হবে। ফ্লাক্স তৈরি হবে। যখনই এখানে ফ্লাক্স তৈরি হচ্ছে, তাহলে এই ফ্লাক্সটা কি করছে? এই ফ্লাক্সটা কি চেঞ্জ ইন ফ্লাক্স তো? হ্যাঁ। কেন চেঞ্জ হচ্ছে বলো তো? ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে কেন? এসি আছে যার জন্য। এসি আছে তার জন্য। ইয়েস, এসি আছে তার জন্য স্যার। এবার যেহেতু এসি দিয়েছো, ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, ফ্লাক্স চেঞ্জ হলে ফ্যারাডে কি বলেছে? অপোজিটে আরেকটা ফোর্স ক্রিয়েট হবে। ইএমএফ ক্রিয়েট করে। ইএমএফ ক্রিয়েট করবে EMF ফ্যারাডে। হ্যাঁ, তো ফ্যারাডে কি বলেছে? যখনই একটা কন্ডাক্টর ফিক্সড, বাট একটা ফ্লাক্স যদি চেঞ্জ ইন ফ্লাক্স হয়, অ্যাট দ্যাট টাইম দ্য ইন্ডিউস ইএমএফ উইল প্রডিউস, ইন্ডিউস ইএমএফ তৈরি হবে। এবার এখানে ইন্ডিউস ইএমএফ তৈরি হলো। এবার লেঞ্জ ল নিয়ে অত ঘাটাচ্ছি না আমি, এখানে পজিটিভ নেগেটিভ তৈরি হলো, এ কি করলো, একে বাধা দিচ্ছে, সব ঠিক আছে, মেনে নিলাম। এবার এখানে ইন্ডিউস ইএমএফ তৈরি হলো। এবার আমি কি করলাম? এই ফ্লাক্সটা কি অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত না? এই ফ্লাক্সটা একটা অনেকটা এরিয়া নিয়ে ছড়িয়ে আছে। এবার ওই এরিয়ার মধ্যে, ওই ফ্লাক্সের মধ্যে আমি যদি আরেকটা কয়েলকে নিয়ে আসি, কি হবে? ওই ফ্লাক্সটা ওই কয়েলটাকেও কাট করবে তো। তাহলে ফ্লাক্সটা কি করছে? ওই কয়েলটাকেও কাট করছে। এবার যখন একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এই কয়েলটা কি, যখনই একটা কন্ডাক্টরকে কয়েলে পরিণত করো, এটা কি হয়? এটা কি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয়ে যায়? ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে। যখনই একটা কন্ডাক্টরকে তুমি কয়েলে পরিণত করছো, পেঁচিয়ে দিচ্ছ এভাবে, তখনই এটা কি একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে পরিণত হচ্ছে। তার মানে এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কে যখনই ফ্লাক্সটা কাট করবে, এর ভেতরের ইন্টারনাল প্রপার্টিটা কি হবে? ডিস্টার্ব ফিল করবে না?
তাহলে তখনই ও কি করবে? ইনডিউস ইএমএফ ক্রিয়েট করবে। ফ্যারাডে বলে গেছে যে যদি একটা স্থির কন্ডাক্টরকে, একটা মানে স্ট্যাটিক কন্ডাক্টরকে বা একটা কনস্ট্যান্ট কন্ডাক্টরকে যদি একটা ফ্লাক্স ডিস্টার্ব করে, ডিস্টার্ব বলতে কাট করে, বা চেঞ্জ ইন ফ্লাক্স হতে হবে, ফ্লাক্সটা দুটো ডাইরেকশনে ফ্লো করতে হবে, পজিটিভ মানে এন টু এস, এস টু এন, মানে সবসময় এরকমভাবে ফ্লো করতে হবে। এটাকেই বলি আমরা চেঞ্জ ইন ফ্লাক্স। ফ্লাক্স তো নর্মালিও ফ্লো করে এন পোল থেকে এস পোলের দিকে, বাট এটা হচ্ছে কনস্ট্যান্ট ফ্লাক্স। যখন দুদিক থেকেই ফ্লো করবে, কিছুক্ষণ এদিকে আবার কিছুক্ষণ উল্টো দিকে, দ্যাট ইজ কল চেঞ্জ ইন ফ্লাক্স। তাহলে এই সেকেন্ড কয়েলটা কি হচ্ছে, একবার দেখছে মানে ফ্লাক্স একবার ওপর থেকে নিচের দিকে আসছে, আবার একটু পরে এদিক থেকে এদিকে যাচ্ছে। তাহলে এই কন্ডাক্টরটাও কি হচ্ছে, ডিস্টার্ব ফিল করছে। আর ও যখনই ডিস্টার্ব ফিল করবে তখনই ও কি ক্রিয়েট করবে, ইএমএফ ক্রিয়েট করবে। তাহলে ইএমএফ মানে কি, হোয়াট ইজ ইএমএফ? ভোল্টেজ। ভোল্টেজ। আর ভোল্টেজকে যখনই একটা ক্লোজ পাথ পায় কি করে ভোল্টেজ? কারেন্ট ফ্লো কারেন্ট ফ্লো করে, ইলেকট্রন ফ্লো করে। একদম ইলেকট্রনকে ফ্লো করায়। আর ইলেকট্রনের ফ্লো মানে কারেন্টের ফ্লো, প্রথম ক্লাসেই বুঝিয়েছি খুব ভালো করে। তাহলে বলো, হ্যাঁ বলো। স্যার বলছি ভোল্টেজের পরিমাণটা কমে যায় না? হ্যাঁ কমে যায়, ওটাই তো প্রবলেম না, কমে যায়, অনেক কমে যায়। ঠিক এসি আছে, কারেন্টে ভোল্টেজ কমবে কেন? কমে গেলে আবার তো দিবে। না না না, আছে অনেক ব্যাপার, দাঁড়াও বলছি। এটা ঠিক, তার মানে এটার থেকে, তার মানে ভিএস সাপ্লাইটা সব থেকে বেশি, তার থেকে এটা, তার থেকে এটা ই টু, তার মানে সব থেকে বেশি এটা, তারপরে এটা, তারপরে এটা। তার কারণ কি, এর জন্য এ তৈরি হচ্ছে ই ওয়ান, আবার ই ওয়ানের জন্য ই টু তৈরি হচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে এই ই ওয়ানকে সবাই লিখবে, ই ওয়ান হচ্ছে, ই ওয়ানকে বলা হয় সেলফ ইন্ডিউস ইএমএফ, সেলফ ইন্ডিউস ইএমএফ। আর ই টু কে কি বলে? মিউচুয়াল ইন্ডিউস ইএমএফ। মিউচুয়াল, তাহলে মিউচুয়াল কেন বলছি? ই টু কি ই ওয়ানের উপর ডিপেন্ড করে আছে, তাই না? ই টু কার ওপর ডিপেন্ড করছে? ই ওয়ানের ওপর। কিন্তু ই ওয়ান কারো ওপর ডিপেন্ড করছে না, কারো ওপর ডিপেন্ড করছে না, ও নিজে সাপ্লাই থেকে নিজে তৈরি করে নিচ্ছে। এই জন্য এটাকে আমরা কি বলি, সেলফ ইন্ডিউস ইএমএফ। কোনো একটা ইএমএফ যদি অন্য একটা ইএমএফ এর উপর ডিপেন্ড করে, দ্যাট ইজ কল্ড মিউচুয়াল ইন্ডিউস ইএমএফ। আর যদি ডিপেন্ড না করে, দ্যাট ইজ কল্ড সেলফ ইন্ডিউস ইএমএফ। তাহলে এই ই ওয়ান অন্য কোনো ইএমএফ এর উপর ডিপেন্ড করছে কি? না। বাট ই টু কি, ই টু কি করছে, ই ওয়ানের ওপর ডিপেন্ডেন্ট, ই এই টু, ইউএনের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, দ্যাট ইজ কল্ড মিউচুয়াল ইন্ডিউস ইএমএফ। তাহলে ভালো করে একটা জিনিস দেখো, এই যে মিডিল পোর্শনে কোনো তার দিয়ে কানেক্টেড নেই, এখানে কি আছে, শুধু ম্যাগনেটিক ফিল্ড আছে, রাইট? তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড, এটাকেই, এই প্রসেসটাকেই আমরা কি বলছি, এই যে দুজনের মধ্যে যে জয়েন্টটা, এটা কি অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যালি কাপলড না ম্যাগনেটিক্যালি? ম্যাগনেটিক। কাপল মানে কি? ম্যাগনেটিক্যালি। হ্যাঁ, কাপল মানে দুজনের মধ্যে একটা সম্পর্ক। তাহলে এদের মধ্যে যে সম্পর্কটা, এটা কি ম্যাগনেটিক্যালি কাপলড। এটা তাহলে বাড়িতে এক্সেল করে দেখতে বলে কি? বাড়িতে দেখো, হবে তো। তাহলে এটাই কিন্তু, না আরে না, শর্ট ছোটখাটো এক্সপেরিমেন্ট করতে হয়, নাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। না না, আরেকটু ডেপথে ভাবো, আর বেশি বড় সাপ্লাই নিয়ে করবে না, ঠিক আছে? ছোটখাটো সাপ্লাই নিয়ে করবে। দেখো, ট্রান্সফর্মার কিনতে পাওয়া যায়। হ্যাঁ, ট্রান্সফর্মার কিন্তু খুব খতরনাক জিনিস, হ্যাঁ, কেউ এক্সপেরিমেন্ট করাটা চাও আছে। সে একবার এসি বিএসআই করলো। বলে দিচ্ছি আমি কেন খতরনাক, কেন কি প্রবলেম হতে পারে সব বলছি, ভালো করে বোঝো। তাহলে এই সেকেন্ডারিতে যে লাইটটা জ্বলছে, ভালো করে বোঝো একটা জিনিস, এই যে এখানে যদি কোনো প্রবলেম হয়, আলটিমেট সাপ্লাই সিস্টেমের কোনো যায় আসে না, তাই না? বা সাপ্লাইতে যদি ভোল্টেজ বেড়ে যায় বা কমে যায়, কোনো একটা প্রবলেম, ফল্ট ক্রিয়েট হলো, লোডের কিছু ড্যামেজ হবে কি? কিছুই ড্যামেজ হবে না। এ বন্ধ হয়ে গেল, তাতে কি হবে? এখানে ম্যাগনেটিক ফিল্ডটা বন্ধ হয়ে যাবে, আলটিমেট কোনো অসুবিধাই নেই। হ্যাঁ, ওকে, এবার দেখো তাহলে পাওয়ার কি হয় বলো। তাহলে ট্রান্সফর্মার প্রিন্সিপালে কারো কোনো ডাউট নেই তো?
এবার দেখো এই যে এই এয়ার মিডিয়াম, এই যে মাঝে তো এয়ার মিডিয়াম আছে, মাঝে এয়ার মিডিয়াম আছে, এয়ারের মধ্যে দিয়ে কি ফ্লো করছে এখানে? ফ্লাক্স ফ্লো করছে, গুড। কারেন্ট ফ্লাক্স ফ্লো করছে, কারেন্ট তো ফ্লো করছে না, কারেন্ট তো তারের মধ্যে দিয়ে ফ্লো করে। দেখো এখান থেকে ফ্লাক্স ফ্লো করছে বলেই তো এখানে ভোল্টেজ তৈরি হচ্ছে, আর ভোল্টেজের জন্য এই তারের মধ্যে কারেন্ট ফ্লো করছে। কারেন্ট ফ্লো করছে। হ্যাঁ, তাহলে এয়ার মিডিয়ামের পারমিয়াবিলিটি কি হবে? হোয়াট ইজ পারমিয়াবিলিটি? তার আগে বলো হোয়াট ইজ রিলাক্টেন্স? রেজিস্ট্যান্স কি? এগুলো বলতে না পারলে কিন্তু স্যার বাধা, স্যার ফ্লাক্সকে বাধা দেয় ফ্লো হতে। হ্যাঁ কারেন্টকে বাধা দেয় রেজিস্ট্যান্স, আর রিলাক্টেন্স আর ফ্লাক্সকে বাধা দেয়। একদম, ফ্লাক্সকে বাধা দেয়। তাহলে এই এয়ার মিডিয়ামের মধ্যে দিয়ে যখন ফ্লাক্স পাস করবে, এয়ারের রিলাক্টেন্স কি হয়? এয়ার মিডিয়ামের রিলাক্টেন্স অনেক হাই থাকে, হাই রিলাক্টেন্স হয়, অনেক বেশি হয়, মানে ফ্লাক্স ফ্লোকে অনেক বেশি বাধা দেবে। কথাটা বুঝতে পারলে? একটা কথা বলো, একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে বেশি ফ্লাক্স যাবে নাকি এয়ার মিডিয়ামের মধ্যে দিয়ে? ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে বেশি করে ফ্লাক্স যাবে। তাহলে এখানে এখানে কি আছে? এখানে আমি এয়ার নিয়েছি, তার মানে আলটিমেট কি হবে? ওভারঅল এফিসিয়েন্সি, মানে কাজ করার ক্ষমতা ট্রান্সফরমারটার কি অনেক কমে যাবে না? হ্যাঁ, তো এই ধরনের ট্রান্সফরমারকে আমরা বলি এয়ার কোর ট্রান্সফরমার। এয়ার কোর ট্রান্সফরমার। সো হোয়াট ইজ কোর? কোর মানেই হচ্ছে যে ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে ফ্লাক্স ফ্লো করে, কারেন্ট নয় কিন্তু, যে ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে ফ্লাক্স ফ্লো করে দ্যাট ইজ আ কোর। তাহলে এখানে ফ্লাক্স কার মধ্যে দিয়ে ফ্লো করছে? এয়ারের মধ্যে দিয়ে। তাহলে এখানে কোর কে? এখানে কোরটা কে? এয়ার মিডিয়াম, এয়ার। এই জন্য এটাকে আমরা কি বলছি? এয়ার কোর ট্রান্সফরমার। ক্লিয়ার হয়েছে? হুম স্যার। হ্যাঁ, একটু অ্যানালাইসিস করো, আমি আসছি 1 মিনিট। বলো, এটা জানতে পেরে ভালো লাগলো আমাদের? হ্যাঁ স্যার, ইন্টারেস্টিং জিনিস না? দারুণ। ওয়্যারলেস কিভাবে চার্জ হয় জিনিসটা আগে জানতে পারলাম। স্যার এয়ার কোডটা একবার বলবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এয়ার কোর বলতে কিছুই না, কোর মানে কি? যার মধ্যে দিয়ে শুধু ফ্লাক্স পাস করে, কারেন্ট নয়। ঠিক আছে? সো হোয়াট ইজ কোর? যেটার মধ্যে দিয়ে শুধু অনলি ফ্লাক্স পাস করে, কারেন্ট নয়। হ্যাঁ, তাহলে এখানে এখানে ফ্লাক্সটা ফ্লো করছে কিসের মধ্যে দিয়ে? দেখো তো এখানে এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কি ফ্লাক্স ফ্লো করে? না স্যার। না, কন্ডাক্টরের মধ্যে এগুলো দিয়ে তো কারেন্ট ফ্লো করছে। এই যে কয়েল তুমি বানিয়েছো, এগুলো তো কারেন্ট ফ্লো করছে। তাহলে ফ্লাক্সটা কোথায় ফ্লো করছে? এই বাইরেটায়, তাই না? হ্যাঁ,
তাহলে এখানে কোর ম্যাটেরিয়াল কে, এখানে কোর কে? স্যার এয়ার। এয়ার, Air. দ্যাট ইজ কল এয়ার কোর ট্রান্সফর্মার। তার জন্য এই ট্রান্সফর্মারটাকে আমরা কি বলি? এয়ার কোর ট্রান্সফর্মার। ওকে, এবার আমি কি করব? লিখলে ভালো কি লিখবো? হ্যাঁ, ভালোভাবে লিখলে কি লিখবো এটা? এয়ার কোর। হুম। When a flux flow through the air medium, then this is called air core. শুধু Or air in a core. flux. When a flux flow through the air medium, then this is called air core. কোরটার নাম হচ্ছে এয়ার কোর। তাহলে এটা যেহেতু ট্রান্সফর্মার পড়ছি, লাস্টে ট্রান্সফর্মার লাগাবে। আলটিমেট এয়ার কোর জিনিসটা কি সেটা বললাম আমি তোমাকে। দেখো, এবার ভালো করে দেখো একটা জিনিস। এবার আমি দেখলাম যে এয়ারের মধ্যে দিয়ে যাওয়ার জন্য রিলাকটেন্স অনেক বেশি হওয়া মানে ফ্লাক্স ফ্লোকে বাধা বেশি দেবে, আর বাধা যদি বেশি দেয় ফ্লাক্স কি হবে? ফ্লাক্স কি হবে? কম হবে। কম ফ্লো করবে। তার মানে কি আলটিমেট এফিসিয়েন্সি কমে যাচ্ছে, তো সিস্টেমটার এফিসিয়েন্সি, কাজ করার ক্ষমতা কমে যাচ্ছে। তাহলে আমরা কি করব? আমরা কি করলাম বুদ্ধি করে, এখানে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল লাগালাম। ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এমন একটা ম্যাটেরিয়াল লাগালাম যাতে ওটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো না করে, অনলি ফ্লাক্স ফ্লো করে। কি বললাম? কি বললাম বলো? ফ্লাক্স ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে। হ্যাঁ, কারেন্ট ফ্লো করলে প্রবলেম কি হবে? কারেন্ট ফ্লো করলে স্যার যত ভোল্ট দেবো তত ভোল্টই পেয়ে যাবে। হ্যাঁ, তার মানে কারেন্ট ফ্লো করলে আলটিমেট শর্ট সার্কিট হয়ে গেল। তো আলটিমেট আমার লাভ কি হলো? এত কষ্ট করে যদি কারেন্টই ফ্লো করে যায়, তাহলে আমি এত ট্রান্সফর্মার লাগাতে যাবো কেন? এমনি একটা তার দিয়ে কানেক্ট করে দেবো, তাই না? এখান থেকে এখানে যদি আমাকে কারেন্ট ফ্লো করতে হয়, আমি এত ঝামেলা কেন করব? আমি একটা তার লাগিয়ে দেবো, একটা কন্ডাক্টর লাগিয়ে দেবো, হয়ে গেল। এমন একটা ম্যাটেরিয়াল আমি এখানে নিচ্ছি, দিস ইজ আ ফেরোম্যাগনেটিক কোর। দিস ইজ আ ফেরোম্যাগনেটিক কোর। দেখো, ফেরো ম্যাগনেটিক কোর, তার মানে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের একটা আমি ফেমাস এক্সাম্পল তোমাদের দিয়ে রেখেছি, ওটাই বেশি করে মনে রাখবে। কি? সিলিকন স্টিল। সিলিকন স্টিলের আমি একটা ম্যাটেরিয়াল নিয়েছি, যেখানে তারগুলোকে আমি এমনভাবে পেঁচিয়েছি যাতে এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো না করে, অনলি ফ্লাক্স ফ্লো করে। তাহলে তারগুলোকে আমি কিভাবে পেঁচালে বলো তো কারেন্ট ফ্লো করবে না? কিভাবে? দেখো, Insulated. হ্যাঁ, স্যার আরেকবার কোশ্চেনে বলুন। বললাম আমি একটা ফেরোম্যাগনেটিক কোর নিয়েছি। হ্যাঁ, সিলিকন স্টিল, এটা তো মেটাল। সিলিকন স্টিল তো মেটাল নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে মেটালের মধ্যে দিয়ে যদি নর্মাল তার লাগিয়ে দাও, একটা মেটালের মধ্যে যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে টাচ করিয়ে দাও, তাহলেই কি হবে? এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে শুরু করবে না? তো আইসোলেট করে হ্যাঁ, রাখতে স্যার। হবে তারটাকে। হ্যাঁ, এটা ইনসুলেটর। তার মানে আমরা এখানে আগে একটা ইনসুলেটর লাগাই। এই যে হোয়াইট কালারের ডটেরটা হচ্ছে ইনসুলেটর। এই ইনসুলেটর দিয়ে আমি আগে জড়িয়ে দিলাম এটাকে, পুরো ইনসুলেটর দিয়ে জড়িয়ে দিলাম। এবার আমি কন্ডাক্টরটাকে কোথায় লাগাবো? এটার উপরে। দেখো, এটা টাচ করে আছে, স্টিলটার সাথে টাচ করেছে এই তারগুলো? না। কিন্তু এখানে যদি ফ্লাক্স ক্রিয়েট হয়, এই ফ্লাক্সটা এবার এটার মধ্যে দিয়ে ইজিলি ফ্লো করতে পারবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমি কি করলাম? এইখানে কারেন্ট সাপ্লাই যখন দিচ্ছি, এখানে যখন ফ্লাক্স ক্রিয়েট হবে, দেখো না, এটা আবার বলছি, এখানে যখন ফ্লাক্স ক্রিয়েট হবে, এই ফ্লাক্সটা কি করবে? এয়ার মিডিয়াম দিয়ে ফ্লো করবে নাকি এটা দিয়ে ফ্লো করবে? মেটেরিয়ালটা দিয়ে। হ্যাঁ, তার কারণ কি? ধরো তুমি বাড়ি যাচ্ছ, তুমি বাড়িতে যাচ্ছ, তো দুটো রাস্তা তোমার বাড়ি যাওয়ার। হ্যাঁ, দুটো রাস্তা, যেখানে যেখানে বাধা বেশি মানে ভাঙাচোরা রাস্তা, তুমি সেটা দিয়ে যাবে বাড়িতে? ভালো ভালো রাস্তা দিয়ে যাবে। তাহলে এখান থেকে ওর সেকেন্ডারি কয়েলে যাওয়ার দুটো রাস্তা, একটা হচ্ছে সোজাসুজি, যেটা হচ্ছে এয়ার মিডিয়াম,
এয়ারের বাধা বেশি তো অনেক, রিলাকটেন্স অনেক হাই, তাহলে ও কোন দিক দিয়ে যাবে? মেটাল দিয়ে চলে যাবে। মেটাল দিয়ে চলে যাবে, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে। বলো, যে কোশ্চেন করলে বুঝতে পেরেছো কি বললাম? স্যার আরেকবার রিপিট করে দিলে ভালো হয়। হ্যাঁ, দেখো দেখো, এখানে যখনই তুমি সাপ্লাই দিলে এখানে ফ্লাক্স ক্রিয়েট হলো। এই ফ্লাক্সটা আলটিমেট এখানে ক্রিয়েট হয়ে তো এর লাভ নেই, একে তো সেকেন্ডারি কয়েলে যেতে হবে। তাহলে ও কিভাবে যাবে? ও আলটিমেট কি করে, এই ফ্লাক্সটা তো এখানে ক্রিয়েট হলো, এই ফ্লাক্সটা কি করছে? এই এয়ার, এটা ভেতরের এই যে বক্সটা, এটা হচ্ছে এয়ার মিডিয়াম, আর এইটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালটা, এই যে এটা। তাহলে ফ্লাক্সটা কোন দিক দিয়ে ফ্লো করবে বলো? বলো বলো। স্যার ওই ভিতরেরটা দিয়ে এই এটা দিয়ে? স্যার এয়ার মিডিয়ামে দিয়ে দিয়ে ফ্লো করবে না। হ্যাঁ, এয়ার মিডিয়াম দিয়ে ফ্লো করবে না, তার কারণ কি? কারণ একটা বাধা বেশি, স্যার এটা যেমন হ্যাঁ, বাধা বেশি। রিলাকটেন্স বেশি। হ্যাঁ, তার মানে এই ফেরোম্যাগনেটিক কোরের রিলাকটেন্স কি হয়? অনেক কম হয়। রিলাকটেন্স যদি অনেক কম হয়, ফ্লাক্স ফ্লো কি হবে? অনেক বেশি হবে। তাহলে লেখো, as a core of a transformer we use ferromagnetic material. আমরা কি ইউজ করি? ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, বিকজ reluctance is low and permeability, permeability মানে কি? is high, permeability কি হয়? অনেক বেশি থাকে for a ferromagnetic material, for a ferromagnetic material। কি বললাম? অ্যাজ এ কোর, আমরা কোর হিসাবে অফ এ ট্রান্সফর্মার, একটা ট্রান্সফর্মারের কোর হিসাবে উই ইউজ ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল বিকজ রিলাকটেন্স ইজ লো অ্যান্ড পারমিয়াবিলিটি ইজ হাই। এইটুকু লেখো, আর এটা লেখার দরকার নেই। বোঝা গেল কি বললাম? তার মানে আমরা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কেন ইউজ করি? তার কারণ ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের রিলাকটেন্স অনেক কম হয়, পারমিয়াবিলিটি অনেক বেশি হয়। পারমিয়াবিলিটি বেশি হওয়া মানে কি? ফ্লাক্স ফ্লো করার ক্ষমতা কি হয়? বেড়ে যায়। এই যে হ্যাঁ, পারমিয়াবিলিটির সাথে রিলাকটেন্সের সম্পর্কটা বলো তো একজন। এবার কিন্তু আমি রেগে যাবো, বলো, পড়িয়েছি আমি এগুলো। স্যার ইনভার্সলি হ্যাঁ, কিন্তু বলো সম্পর্কটা আমি কি লিখবো? রিলাকটেন্স ইকুয়াল টু, খাতা দেখে বলো ঝটপট। 1/permeability। 1/permeability, তারপর ইন্টু L/A। কি হলো, সব ভুলে যাচ্ছ? হ্যাঁ, বাড়িতে আর খাতা খুলছো না তোমরা। দেখো, রিলাকটেন্স ইকুয়াল টু 1/permeability ইন্টু L/A। হোয়াট ইজ L অ্যান্ড হোয়াট ইজ A? স্যার এল হচ্ছে লেন্থ অফ কন্ডাক্টর আর এরিয়া অফ কন্ডাক্টর। এটা এরিয়া। একজন, লেন্থ অফ কন্ডাক্টর। স্যার ওই না স্যার ওটা ম্যাগনেটিক, না স্যার ওটা ম্যাগনেটিক, হ্যাঁ, ম্যাগনেটিক করে। একদম, ম্যাগনেটিক কোরটার লেন্থ আর এরিয়াটা কার? ম্যাগনেটটা এক্স্যাক্টলি, এই ম্যাগনেটটারই। তার মানে এই পারমিয়াবিলিটি মানে কি? পারমিয়াবিলিটি কি? ডেফিনেশনটা বলো কেউ, লিখিয়েছিলাম কি?
কি বলেছে আমাকে বুঝিয়ে বলো, আলটিমেট কি পারমিয়াবিলিটি কি? যে ম্যাটেরিয়ালের পারমিয়াবিলিটি যত বেশি তার মধ্যে দিয়ে ফ্লাক্স ফ্লো করার ক্ষমতা কি হয়, তত কম না বেশি হয়? বেশি হয়। একদম। যার পারমিয়াবিলিটি যত বেশি তার মধ্যে দিয়ে ফ্লাক্স ফ্লো তত ভালো করবে। তাহলে একটা জিনিস বোঝো, তুমি যখনই একটা কোর নিলে, মানে ফেরোম্যাগনেটিক কোর, এটার মধ্যে দিয়ে ইজিলি ফ্লাক্সগুলো ফ্লো করছে, এটার মধ্যে দিয়ে ইজিলি ফ্লাক্স ফ্লো করছে। তাহলে ফ্লাক্স ফ্লো করে এইখানে আসবে, এখানে আসার পর এখানে কারেন্ট ফ্লো করবে, তাই না? এখানে কারেন্ট ফ্লো করবে, দেখো ফ্লাক্স ফ্লো করলে এখানে আসবে। এবার তোমরা বলছো স্যার এখানে কারেন্ট তাহলে কি করে ফ্লো করবে? তাহলে আমাকে একটা কথা বলো তো, ফ্লাক্সটা কি শুধু এই ডাইরেকশনেই ফ্লো করবে? না স্যার। হ্যাঁ, না স্যার, তার মানে এই কোরের ভেতরে এখানে একবার এন পোল এস পোল, আবার একটু পরে কি হবে, এই এস পোলটা উপরে চলে যাবে, আবার এটা এন পোল। তার মানে কি কারেন্ট কি, ফ্লাক্স কি একবার এই দিকে ফ্লো করবে নিচের দিকে, আবার একবার উপরের দিকে। তার মানে এইখানেই ঘোরাফেরা করবে, একবার এই ডাইরেকশনে ফ্লো করবে, আবার একটু পরে এই ডাইরেকশনে ফ্লো করবে। এম আই রাইট অর রং? ইয়েস স্যার। হ্যাঁ। স্যার তাহলে যখনই এই যে ফ্লাক্সটা যখনই এরকম চেঞ্জ ইন ফ্লাক্স, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, তখন এই যে কন্ডাক্টরটা আছে এই কন্ডাক্টরটা কি হবে, ডিস্টার্ব ফিল করবে না সেকেন্ডারি কন্ডাক্টরটা? সেম ভাবে প্রাইমারি কন্ডাক্টরটাও কিন্তু ডিস্টার্ব হচ্ছে, ও এখানে ইএমএফ ই1 তৈরি করে দিয়েছে অলরেডি। এবার সেকেন্ডারি কন্ডাক্টরটা আমি একটু পরে লাগালাম, এখানে একটু পরে লাগিয়েছি, তাহলে এও কি করছে, এও ডিস্টার্ব ফিল করছে। তাহলে এ কার জন্য ডিস্টার্ব ফিল করছে বলো? ইএমএফ E1টার জন্য। ই1টার জন্য। ভালো করে বোঝো, না তার থেকেও বড় ব্যাপার, ই1টার থেকেও বড় ব্যাপার এই যে ফ্লাক্সটা যে আপ ডাউন করছে এটার জন্য, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি জাস্ট যদি এর যদি প্রাইমারি কজেসটা বলতে পারো, মানে এই কয়েলের যদি তুমি বলো যে প্রাইমারি কজটা কি, মেন কেন এ ডিস্টার্ব করছে, তাহলে আমরা বলতে পারি যে এই ফ্লাক্সটা এখানে ফ্লো করছে জন্যই ডিস্টার্ব করছে। আর এখানে এখানে ই1 কেন তৈরি হচ্ছে, তার কারণ আমি সাপ্লাই এ ভোল্টেজ দিয়েছি ভিএস, কারেন্ট ফ্লো করছে। এবার এই কারেন্টটার জন্য এখানে কি হচ্ছে, ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে, আর এই ফ্লাক্সটা একে ডিস্টার্ব করছে বলেই। তাহলে এই ই1টা কজেস হিসাবে দেখছে সাপ্লাই ভোল্টেজকে, আর এখানে ই2টা এর কজেস হিসাবে কাকে দেখছে, এই সেকেন্ডারি ফ্লাক্সটাকে, এই ফ্লাক্সটাকে, এই ফ্লাক্সটাকে। তাহলে এই টুটা অ্যাকচুয়ালি কি করবে, কাকে বাধা দেবে? ই1কে দেওয়ার আগে, ই1কে দেবে, ঠিক আছে, ই1কে রিডিউস করানোর জন্য ওকে আগে এখানকার ফ্লাক্সটাকে রিডিউস করাতে হবে না, এই ফ্লাক্সটাকে, যে ফ্লাক্সটা আসছে এর কাছে। হ্যাঁ, কারণ ওইটার জন্যই তো বাধাটা তৈরি হচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে এই ফ্লাক্সটাকেও কি করে বাধা দেবে? স্যার ইএমএফ তৈরি করে। ইএমএফ তৈরি করেছে। এবার ইএমএফটা এমন কি করলে এই ফ্লাক্সটা বাধা পাবে? ধরে নাও, ধরে নাও, দেখো ধরে নাও আগে এখানে এই পজিটিভ নেগেটিভ, তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য এই যে এখানকার যে ইএমএফটা, ধরো এখানকার যে ফ্লাক্সটা, এটা সেম ডাইরেকশনে স্যার তৈরি হবে মানে দেখো দেখো ইএমএফ। দেখো ভালো করে, এই যে রেড কালিতে যে আমি তোমার অ্যারো ডাইরেকশনটা দিয়েছি, ধরে নাও যে এইটুকু টাইমের জন্য এটা ওপর থেকে নিচের দিকে, আবার পরের পরের হাফ সাইকেলের জন্য কি নিচ থেকে ওপরের দিকে, তাই তো? এটাই তো হয়। তাহলে ফর স্যার। ফর ফার্স্ট হাফ সাইকেল, ফার্স্ট হাফ সাইকেল দ্য ফ্লাক্স উইল ফ্লো আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড ডাইরেকশন, ওপর থেকে নিচের দিকে ফ্লো করছে। যখন আমি শুধু এইটুকু টাইমের জন্য অ্যানালাইসিস করছি, তারপরে পুরোটা বুঝে যাবে তোমরা একাই। তাহলে তুমি ধরে নাও এখন শুধু তোমার মাথায় এটাই চলবে যে ফ্লাক্সটা ওপর থেকে নিচের দিকে নামছে। আমি 0.01 সেকেন্ডের জন্য আলোচনা করছি, তার মানে এইটুকু সময় ওপর থেকে নিচের দিকে নামছে। এই ইএমএফটা কি করবে, এমনভাবে কারেন্টকে ফ্লো করাবে যাতে ফ্লাক্সটা আপওয়ার্ড ডাইরেকশনে যায়, এমনভাবে কারেন্টকে ফ্লো করাবে যাতে ফ্লাক্সটা আপওয়ার্ড ডাইরেকশনে যায়। দেখো এখান থেকে কারেন্ট ফ্লো করলে ফ্লাক্সের ডাইরেকশন কি হবে,
আমি ক্যামেরায় আসছি। দেখতে পাচ্ছ আমাকে? দেখো, এই আমার পেনটা আছে, ওকে, এই আমার হাত। তার মানে এইভাবে দিলে আমার ফ্লাক্স কি আপওয়ার্ড যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, দেখো সবাই এবার এখানে এই ফ্লাক্স যদি এই ডাইরেকশনে যায়, মানে ওপরের দিক থেকে নিচে, আমার পেনটা নিচে আছে, ফ্লাক্স ওপরে আছে, দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখা স্যার যাচ্ছে। ভিডিও অফ করে দিয়েছে। এই না, আমি অফ করিনি ভিডিও। দেখা যাচ্ছে তো, আ- দেখা এমা- যাচ্ছে। আমি তো আমাকে নিজেকে তো বন্ধ করে দিয়েছি, আমি জাস্ট এটা দেখাচ্ছি, এটা এবার এটা দেখো। হ্যাঁ স্যার স্ক্রিন শেয়ার চালাচ্ছেন। হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখো এই জায়গাটা, যখন এইখানে কারেন্টটা ফ্লো করছে, তাহলে এই হলুদ কালারে যে দাগটা আছে, এটা কি কন্ডাক্টরের নিচে আছে না উপরে? স্যার নিচে নিচে। নিচে আছে। তাহলে তোমরা পেনটা নাও আর পেনের ওপর দিয়ে তোমার হাতটাকে নিয়ে যাও, তাহলে তোমার থাম কি রিপ্রেজেন্ট করছে? স্যার ওপর দিকে। ওপর দিকে। তার মানে এই যে ই টুটা কি করবে, এই কয়েলের মধ্যে এমনভাবে কারেন্টটাকে ফ্লো করাবে যাতে ফ্লাক্সটা কোন দিকে যায়? স্যার ওপর দিকে। আর ফ্লাক্স যদি ওপরের দিকে যায় তাহলে সুবিধা কি? এর কারণটাকে অপোজ করতে পারবে? এর কজেসটাকে অপোজ করা যাবে? হ্যাঁ স্যার করতে পারেন। ইয়েস। তার মানে দেখো, দেখো, ফর পজিটিভ হাফ সাইকেল দ্য ফ্লাক্স ইজ কামিং ফ্রম আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড ডাইরেকশন, মানে ওপর থেকে নিচের দিকে আমাদের ফ্লাক্সটা নামছে। এই ই2 কি করলো, এ এত বুদ্ধিমান, এই ই2 ও কারেন্টটাকে নিচ দিয়েও ফ্লো করাতে পারতো, এইভাবে পারতো তো? হ্যাঁ স্যার। ও কি করলো, এইভাবে ফ্লো করালো না কারেন্টটাকে, ও কি করলো, ওপর দিয়ে করালো। এখানে যে ভোল্টেজটা ক্রিয়েট হয়েছে, এই ভোল্টেজটাও তো এসি ভোল্টেজ, তাই না? হ্যাঁ স্যার। একে তো কেউ বলে দেয়নি যে তুমি তুমি ক্লকওয়াইজ করাবে না অ্যান্টি ক্লকওয়াইজ করাবে, একে কেউ বলে দেয়নি, ও নিজে নিজেই ফ্লো করাচ্ছে। তাহলে ও এদিক দিয়েও করাতে পারতো, কিন্তু ও করালো না। কেন করালো না? ও বলছে যে আমি আমি কি করব, আমাকে যে ডিস্টার্ব করছে এই ফ্লাক্সটা, আমি একে বাধা দেব। কি করে বাধা দেব? আমি আমার এই কন্ডাক্টরের মধ্যে এমনভাবে কারেন্টকে ফ্লো করাবো যাতে আমি যে ফ্লাক্সটা ক্রিয়েট করছি, সেটা আপওয়ার্ড হয়। ই2 কি করলো, সেকেন্ডারি কয়েলে এমনভাবে কারেন্টকে ফ্লো করালো যাতে এখানে যে ফ্লাক্সটা ক্রিয়েট হচ্ছে সেই ফ্লাক্সটা কি হয়? আপওয়ার্ড হয়। তাহলে রেজাল্টেন্ট ফ্লাক্স কি হবে? কমে যাবে না? হ্যাঁ স্যার। রেজাল্টেন্ট কি হবে? কমে যাবে স্যার। কমে যাবে। ধরো এই ফ্লাক্সটা আসছিল, এই ব্লু কালারের যে লাইনটা, এটা আসছিল ধরো 2 ওয়েবার, আর এ যদি 1 ওয়েবার উল্টো দিকে ফ্লো করায়, তাহলে রেজাল্ট কত? 1 ওয়েবার। হ্যাঁ, ফ্লাক্সের ইউনিট ওয়েবার। তাহলে আমাকে একজন বুঝিয়ে বলো সেকেন্ডারি পার্টটা। বলো। বলো কি বললাম? চেষ্টা করো, চেষ্টা করো, না চেষ্টা করলে হবে না। ভুল হলে মানুষ ভুল থেকেই শেখে। বলো বলো বলো। প্রথম থেকে একজন বলো, একদম প্রথম থেকে বলো একজন, প্রথম থেকে বলো, শুরু করো একদম। প্রথমে স্যার আমি ভোল্টেজ দিলাম, তারপরে কি হচ্ছে বলো। চলো আমি বলছি আরেকবার। হ্যাঁ, দেখো, প্রথমে আমি ভোল্টেজ দিলাম, ভোল্টেজ দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে I1 কারেন্ট ফ্লো করছে, রাইট? কারেন্ট ফ্লো করছে। কারেন্ট ফ্লো করলে এই কয়েলে কি তৈরি হবে? ফ্লাক্স। ফ্লাক্স তৈরি হবে। এই ফ্লাক্সটা কি ফ্লাক্স? স্ট্যাটিক অর চেঞ্জিং ফ্লাক্স? স্ট্যাটিক স্ট্যাটিক স্যার। স্ট্যাটিক ফ্লাক্স নয়, ফ্লাক্সটা চেঞ্জিং ফ্লাক্স। ফ্লাক্সটা তো ঘুরছে। হ্যাঁ স্যার। কেন ঘুরছে ফ্লাক্সটা? কারণ এসি কারেন্ট দিয়েছে। হ্যাঁ, তাহলে এটাকে চেঞ্জিং ফ্লাক্স বলে।
তাহলে চেঞ্জ ইন ফ্লাক্স হওয়ার জন্য এখানে কি তৈরি হচ্ছে? স্ট্যাটিক ইএমএফ এর সব ভুলে দিলাম স্যার। হ্যাঁ, গোলাবে না। স্ট্যাটিক কথাটার মানে হচ্ছে শুধু দাঁড়িয়ে থাকা, আর কিছু না। স্ট্যাটিক ইএমএফ সাথে ঘুরিয়ে দেবে না। হ্যাঁ, তাহলে এখানে কি তৈরি হচ্ছে? ইএমএফ তৈরি হচ্ছে। হলো, ব্যাস এইটুকু মনে রাখো। এখন পরে আসছি বাকিটা। এই ইএমএফটা কি করবে? এর কজেসটাকে অপোজ করবে। কি করে অপোজ করবে ইএমএফটা তার কজেসটাকে? E1 এর থেকে দিয়ে। হ্যাঁ, তার মানে এইখানে যে ভোল্টেজটা তৈরি করবে, এ কি করবে? সেম পোলারিটিতে ভোল্টেজ তৈরি করবে, তাই না? যখন এটা প্লাস এটা মাইনাস, তখন এটা প্লাস এটা মাইনাস থাকবে, আর যখন এটা ঘুরে যাবে এটা মাইনাস এটা প্লাস, তখন এ কি করবে? এও ঘুরে যাবে। এ না ঘুরলে তো অপোজ করতে পারবে না একে, বুঝলে? এটা প্লাস এটা মাইনাস ছিল, তখন এ প্লাস এ মাইনাস, তার মানে এ দিক দিকে কারেন্ট ফ্লো করাচ্ছিল, এ উল্টো দিক থেকে। এ ঘুরে গেল, সাপ্লাই ভোল্টেজটা ঘুরে গেল, ঘুরে গিয়ে মাইনাস প্লাস ঘুরবে তো নিশ্চয়ই, কারণ এই যে পজিটিভ নেগেটিভ ঘুরবে না? হ্যাঁ স্যার। ঘুরে গেলে এই ইএমএফটাও কি করবে? সঙ্গে সঙ্গে নিজেকে ঘুরিয়ে দেবে। তাহলে দুজনেই নিচে প্লাস, আবার দুজন দুজনকে অপোজ করছে। তার মানে কন্টিনিউয়াস এই প্রসেসটা চলতেই থাকবে, এই যে অপোজিশন প্রসেসটা চলতেই থাকবে। কিন্তু এ কোনোদিনও ভিএস এর থেকে বেশি হতে পারে না। অলওয়েজ ভিএস এর থেকে E1 কি হচ্ছে? কম হচ্ছে। তার জন্য আমরা আউটপুট পাই। চলো, এইটুকু বুঝে গেলে। এইবার এখানে যে ফ্লাক্সটা ক্রিয়েট হচ্ছে, এই ফ্লাক্সটা কি শুধু এইটুকু জায়গায় সীমাবদ্ধ, নাকি ও সেকেন্ডারি পার্টে যাবে? বলো। সেকেন্ডারি পার্টেও যাবে স্যার। হ্যাঁ, সেকেন্ডারি পার্টে যাচ্ছে। এবার সেকেন্ডারি পার্টে গিয়ে ও কাকে ডিস্টার্ব করছে? আবার সেকেন্ডারি কয়েলকে। হ্যাঁ স্যার। সেকেন্ডারি কয়েলকে যখন ডিস্টার্ব করছে, সেকেন্ডারি কয়েল কি করলো? ও দেখলো যে আমাকে ফ্লাক্স ডিস্টার্ব করছে, আমাকে ফ্লাক্সকে কমাতে হবে। তাহলে কি করে কমাবো? ও কি করলো? ভোল্টেজ ক্রিয়েট করলো। ভোল্টেজ ক্রিয়েট করে ও কি করলো? এমনভাবে এই সার্কিটের মধ্যে কারেন্টটাকে ফ্লো করালো, ভোল্টেজ ক্রিয়েট করে এই সার্কিটের মধ্যে ও কারেন্টটাকে এমনভাবে ফ্লো করালো যাতে এখানে যে ফ্লাক্সটা আছে, উপর থেকে নিচের দিকে যে ফ্লাক্সটা নামছে, আর আমার যে এখানকার ইনডিউস যে মানে এখানকার যে ফ্লাক্সটা, সেটা কি নিচ থেকে ওপরের দিকে যাবে। তাহলে কি হবে? ওর কজেসটাকে অপোজ করতে পারবে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ও কারেন্টটাকে এখান থেকে কেন ফ্লো করালো না? বলো। অ্যান্টি ক্লকওয়াইজ কেন করালো না? অ্যান্টি ক্লকওয়াইজ করালে কি প্রবলেম হতো? স্যার প্রসেসটাকে অপোজ করতে পারতাম না। হ্যাঁ, তাহলে ও উপর থেকে নিচে নামতো, ফ্লাক্স এখানকার ফ্লাক্সও উপর থেকে নিচে নামতো। তাহলে আলটিমেট রেজাল্টেন্টটা যোগ হয়ে আরো বেশি ডিস্টার্ব ফিল করতো, বেশি ডিস্টার্ব হতো, তাই না? এটা 2 ওয়েবার আর এটা 1 ওয়েবার, দুজনই যদি একই ডাইরেকশনে আসে তাহলে তো টোটাল প্লাস হয়ে যাবে 3 ওয়েবার। তার মানে কি এর ডিস্টার্বটা কি বেশি ফিল করবে? একদম। তাহলে সেকেন্ডারি কয়েলে লেঞ্জ ল কি করে স্যাটিসফাই হচ্ছে বোঝা গেল? হ্যাঁ স্যার। তার মানে নিজের কজেসকে অপোজ করাই হচ্ছে লেঞ্জ ল। তার মানে প্রাইমারি সাইডে লেঞ্জ ল একরকম ভাবে করছে, সেকেন্ডারি সাইডে লেঞ্জ ল আরেক রকম। প্রাইমারি সাইডে লেঞ্জ ল ভোল্টেজকে বাধা দিচ্ছে, সেকেন্ডারি সাইডে লেঞ্জ ল ফ্লাক্সকে বাধা দিচ্ছে। আই থিঙ্ক সবার কাছে পুরো জিনিসটা ক্লিয়ার। ট্রান্সফর্মার প্রিন্সিপাল। এবার তোমরা আমাকে বলো, একটা ট্রান্সফর্মারকে যদি আমি ডিসি সাপ্লাই দিই কি হবে? স্যার স্যার তখন তো যেহেতু অল্টারনেশন অফ। একজন একজন করে বলো, সবারটাই শুনবো। হ্যাঁ, বলো বলো। ইএমএফ ক্রিয়েট হয় না। হ্যাঁ, কেন ইএমএফ ক্রিয়েট হবে না? কারণ স্যার ভোল্টেজ মানে ফ্লোটা তো অল্টারনেট করবো না। স্যার অল্টারনেট হবে না। হ্যাঁ, একদিকেই চেঞ্জ যাবে, ইন একদম। ডাইরেকশন, ডাইরেকশনটাকে চেঞ্জ হতে হবে অল টাইম। চেঞ্জ ইন ডাইরেকশন পাবো না একদম। আমি তোমাদেরকে একদম 100% বলছি, একটা নর্মাল সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের ছেলেকে বলবে তোমাদের কলেজে, তোমার দাদাকে, যে দাদা ডিসি দিলে কেন ট্রান্সফর্মার অন হবে না, দেখবে বলতে পারবে না। সো এই জিনিসটা তোমরা কেন বুঝতে পারলে? একদম জিনিসটা ফুল ক্লিয়ার আছে তোমাদের কাছে, যেখান থেকে ইচ্ছা কোশ্চেন করুক তুমি পারবে। এটাই তাহলে তোমাদেরকে যদি বলি যে আমরা এয়ার কোর ট্রান্সফর্মার কেন ইউজ করি না, কি বলবে? স্যার কারণ রিল্যাক্টেন্স বেশি। বাধা বেশি, হ্যাঁ, বাধা বেশি হবে। একদম। তাহলে কোর ইউজ করলে সুবিধা কি?
স্যার বাধা কম হবে। যেটা দেবো সেটাই যাবে। বাধা কম হবে, তার মানে কি ম্যাক্সিমাম ফ্লাক্স পাস করবে। আর ফ্লাক্স যদি ম্যাক্সিমাম সেকেন্ডারিতে যায় তোমার সুবিধাটা কি বলো? আর বলুন স্যার। ম্যাক্সিমাম ফ্লাক্স যদি সেকেন্ডারি কয়েলে লিঙ্ক করে তাহলে তোমার সুবিধা কি? তাহলে স্যার ম্যাক্সিমাম আউটপুট পাবো আমরা। একদম, আউটপুটটাও আমরা ম্যাক্সিমাম পাবো, তাই না? হ্যাঁ স্যার। একদম। দিস ইজ আর তোমাদেরকে যদি বলা হয় যে এই কোরের মধ্যে দিয়ে আমরা কি ফ্লো করাই, কারেন্ট আর ফ্লাক্স? ফ্লাক্স। ফ্লাক্স। কেন কারেন্ট, কারেন্ট কেন ফ্লো করবো না? স্যার কারেন্ট ওয়্যারের মাধ্যমে। ফ্লো যদি কারেন্ট যদি ফ্লো করাই, যদি কারেন্ট ফ্লো করিয়ে দেই স্যার, ভুল করে, শর্ট সার্কিট হবে স্যার। শর্ট সার্কিট হয়ে যাবে। সার্কিট হয়ে যাবে। একদম। তাহলে আলটিমেট এখানকার যা কারেন্ট ফ্লো করছে সেম কারেন্ট এখানেও ফ্লো করবে। আলটিমেট ট্রান্সফরমারকে স্টেপ আপ স্টেপ ডাউন করা যাবে? আর যাবে না। হ্যাঁ স্যার, ওয়াইন্ডিং। একদম, সব কিছু ব্যাপার আছে। তার মানে ওয়াইন্ডিংটাকে আমাকে কি করতে হবে? আগে ল্যামিনেটেড ওয়াইন্ডিং করতে হবে, কোডটাকে আগে ল্যামিনেশন করে নিতে হবে, তাই না? আগে ল্যামিনেশন করব কোডটাকে, তারপরে আমি তার গায়ে কয়েল জড়াবো। তাহলে কি হবে? ফ্লাক্স, মানে শুধু কোরের মধ্যে দিয়ে ফ্লাক্স ফ্লো করবে কিন্তু কারেন্ট ফ্লো করবে না। ওকে, এইবার দেখো তাহলে স্যার ট্রান্সফরমারে আমরা জানি ভোল্টেজ বাড়লে পাওয়ার তো বাড়ার কথা, পি ইকুয়াল টু ভি ইন্টু আই। প্রথম কোশ্চেনটা যেটা তোমাদের ডাউট আছে, তাই না? ফার্স্ট যে কোশ্চেনটা করেছিলাম যে ট্রান্সফরমারে স্টেপ আপ স্টেপ ডাউনে ভোল্টেজ হয়, পাওয়ার হয় না। এই পোর্শনের পাওয়ার, এখানকার পাওয়ার, এই যে এই কয়েলটার, এই কয়েলের অ্যাক্রসে পাওয়ার, এই কয়েলের অ্যাক্রসে পাওয়ার হচ্ছে P1 আর এই কয়েলের অ্যাক্রসে পাওয়ার হচ্ছে P2। এই দুটো অল টাইম ইকুয়াল থাকে, অল টাইম ইকুয়াল থাকে P1 P2। P1 কে আমরা লিখতে পারি বলো তো V1 ইন্টু I1, হ্যাঁ স্যার। আবার P2 কে লিখবো V2 ইন্টু I2। তার মানে এই V2 টা আলটিমেট কি? এই E2 টাই তো এখানকার ভোল্টেজ। তার মানে এটাকে লেখা যায় না E1 ইন্টু I1 আর এটাকে E2 ইন্টু I2। বলো। হ্যাঁ, তাহলে ট্রান্সফরমারে কি হয় দেখো তো, এই E1 কে যদি আমি এইভাবে লিখি 200 ইন্টু 1 আর এটাকে এইভাবে লিখলাম 20 ইন্টু 10, দুজনের গুণফল কত হবে? একই হবে স্যার। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে E1 আর এটা I1, এটা E2, এটা I2। তার মানে যে কয়েলে ভোল্টেজ বেশি থাকে কারেন্ট কম থাকে, যে কয়েলে ভোল্টেজ কম কারেন্ট বেশি হয়ে যায়। বুঝতে পারলে? আলটিমেট পাওয়ারটা কি হচ্ছে? সমান হচ্ছে না? দুজনেই 200 হচ্ছে না? তাহলে স্টেপ, ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ার কনস্ট্যান্ট বলেছিলেন, এইটা কি? হ্যাঁ প্রথম তাই দেখো দিকে। এই তো পাওয়ার কনস্ট্যান্ট তো 200ই আছে পাওয়ার। কিন্তু দেখো এখানে 200 ভোল্ট ছিল, 200 ভোল্ট এখানে কত হয়ে গেল? 20 ভোল্ট। এটাকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ ডাউন। তার মানে কি স্টেপ ডাউন হচ্ছে? পাওয়ার না ভোল্টেজ? ভোল্টেজ। একদম, ভোল্টেজটা। হ্যাঁ। তাহলে কি হচ্ছে? পাওয়ার অলওয়েজ দুটো টার্মিনালে কিন্তু সেম থাকে, ভোল্টেজ আপ অ্যান্ড ডাউন হয়। তাহলে কি করে হয়? কোনো ডাউট আছে আর? বলো। যেখানে ভোল্টেজ কমে যাচ্ছে সেখানে কারেন্ট বেড়ে যায় অটোমেটিক্যালি, তোমাকে ওটা কিছু করতে হবে না, অটোমেটিক্যালি। তার কারণ হচ্ছে ট্রান্সফরমারে ওটাই প্রপার্টি, ওর পাওয়ারটাকে কনস্ট্যান্ট রাখবে। তো পাওয়ারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য আলটিমেট ভি ইন্টু আই এর যে গুণফলটা আছে ওটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। তো ভি আই এর যে গুণফল, তার মানে ওকে সবসময় 200 রাখতে হবে। তাহলে আমাকে একটা কথা বলো, আরে বাবা, আমাকে একটা কথা বলো, এটা এই কম্বিনেশনটা এরকমও হতে পারত 100 ইন্টু 2 আর এটা হয়ে গেল ধরো 50 ইন্টু 4, এটাও হতে পারত, তাই তো? আলটিমেট দেখো 200। হ্যাঁ স্যার। তার মানে তুমি যাই করো না কেন ও ওর পাওয়ারটাকে কনস্ট্যান্ট ধরে রাখবে। তুমি এখানে ভোল্টেজটাকে কমিয়ে দিলে ও এখানে ভোল্টেজটাকে কমিয়ে দিয়ে এখানে কারেন্টটাকে বাড়িয়ে দিল, এখানেও কারেন্টটাকে বাড়িয়ে দিল। তুমি এরকমও করতে পারো, এটাকে 20 ইন্টু 10, এটাকে 200 ইন্টু 1। তাহলে এখানে কি হলো? এটাকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফরমার।
এবার স্যার এগুলো কি করে হচ্ছে? এগুলো ডিপেন্ড করে এই কয়েলের টার্নস এর উপর। এই যে টার্ন কতগুলো দিচ্ছ, এগুলো নেক্সট ক্লাসে দেখাবো। সো আল্টিমেট একটা স্যার স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় স্যার? স্টেপ আপ মানে হ্যাঁ। ধরো তুমি পাওয়ার যেখানে মাইক্রোওয়েভে ব্যবহার করা হয়। না শোনো, যেখানে পাওয়ার জেনারেট করা হয় ওখানে না খুব বেশি ভোল্টেজ জেনারেট করতে পারে না। কি বললাম বুঝলে? ধরো জেনারেশনে ধরো 440 জেনারেট করেছে বা 400 জেনারেট করেছে। এবার এই 400 ভোল্টটাকে 500 কিলোমিটার দূরে ধরো ইয়েতে জেনারেট হয়েছে পাওয়ারটা, ফারাক্কাতে পাওয়ার স্টেশন আছে, এনটিপিসি আছে, ওখানে পাওয়ারটা জেনারেট করা হয়েছে, বানানো হয়েছে। এবার এটাকে তারের মাধ্যমে আমি পাঠাবো, তো তারের মাধ্যমে আমি কলকাতা নিয়ে আসছি, হ্যাঁ স্যার। আমি তারের মাধ্যমে। তাহলে তারের মধ্যে কি ড্রপ হয়? ভোল্টেজ। ভোল্টেজ ড্রপ হয়। তাহলে আমি 400 ভোল্ট এখান থেকে এখানে আসতে আসতে আমার শেষ, তুমি আউটপুটে কিছুই পাবে না। তারটা মোটা করে করতে হবে। ওই যত মোটাই করো না কেন, একটু না একটু তো ড্রপ হবেই। তাহলে এই 400 ভোল্টটাকে আমি যদি 4000 ভোল্ট করে নিয়ে আসি, তাহলে একটু পাবো। হ্যাঁ, এই তো। এবার বোঝা গেছে কেন স্টেপ আপ করা হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। স্যার বলো। তাহলে স্যার 11,000 যে ভোল্টেজটা আছে হ্যাঁ, এটার মধ্যে আর ওটার মধ্যে একটু ডিফারেন্স তো আছে, তাহলে এখানে ভোল্টেজটা ড্রপ হয় না কেন? 11,000ই আসে কেন? দেখো 11,000ই আসে না কোনোদিন, ওটা ধরে নেওয়া হয়, ঠিক আছে। 6 কেভি থেকে 11 কেভি পর্যন্ত আমরা প্রডিউস করতে পারি। আমাদের যে এখন মডার্ন সিস্টেম ম্যাক্সিমাম আমরা 11 কেভি পর্যন্ত, মানে 11,000 ভোল্ট পর্যন্ত, কিলো ভোল্ট মানে 11,000 ভোল্ট পর্যন্ত আমরা প্রডিউস করতে পারি ভোল্টেজ। এবার এই ভোল্টেজটাকে স্টেপ আপ করে 33 কেভি, 66 কেভি নিয়ে যাওয়ার পর এগুলোকে ট্রান্সমিট করা হয়। ট্রান্সমিটে তুমি এক্স্যাক্টলি এই ভ্যালুটা কোনোদিনও পাও না, একটু কমে যাবে, 60 কেভি পেলে অসুবিধা কি আছে, গেল 6,000। কিন্তু তুমি যদি এই 11,000কেই পাঠাতে, তাহলে 6,000 যদি কমে যেত, থাকলো কত আর? 5 কেভি। তোমার লোডের লোডের চাহিদা মিটবে কোনোদিনও, বলো? না। না স্যার। হ্যাঁ, ঠিক আছে, স্যার লসেস তো হয়। হ্যাঁ বলো। স্যার বলছি ইনভার্টারে যে ব্যাটারিগুলো ইউজ করা হয় সেগুলো স্যার 12 ভোল্টে থাকে, কিন্তু যখন স্যার এসিতে কনভার্ট করা হয় তখন হ্যাঁ স্যার 220 ভোল্ট হয়ে যায় স্যার। হ্যাঁ, ওখানে ওখানে তো ট্রান্সফরমার ব্যবহার। ওখানে অনেক কিছু ব্যবহার করা হয় গো। ওটা ইনভার্টার করতে হবে। ইনভার্টার কি বলতো? ইনভার্টার ওই যে বড় যে ড্রামটা দেখতে পাচ্ছ, ওটা ইনভার্টার না, এটা ছোট্ট সার্কিট আছে ভেতরে, ওটার নাম ইনভার্টার। যেটা কি করে, ডিসি থেকে এসি কনভার্ট করে, ডিসি থেকে এসি। এবার ওটাকে হাই ভোল্টেজ করার আরো অনেক ব্যবস্থা আছে, ঠিক আছে, জানবে স্যার আস্তে তাহলে আস্তে। বলো। স্যার তাহলে বলছি, আমার দুটো বাড়ি আছে, একটা হচ্ছে ফারাক্কাতে, একটা হচ্ছে কলকাতায়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে স্যার ফারাক্কাতে আমি যে অ্যাপ্লায়েন্স ইউজ করবো, তাহলে সেটা একই কেন হবে কলকাতা থেকে? তা তো বেশি ভোল্টেজ না ওটাকে দেখো, এই যে 60 কেভি করলে, তো এবার তোমার পাড়ার সামনে যে ট্রান্সফরমারটা, ওটা কি করে, ওটা কেন রেখেছে? স্যার ওটা কমানোর জন্য। হ্যাঁ, স্যার স্টেপ ডাউন করে তোমাকে 220 পাঠিয়ে দেয় তোমার বাড়িতে, বুঝলে? ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস মানে আমি ওইটাই বলতে চাইছি, তাহলে ওইটার পাওয়ার, ওইটার পোটেনশিয়ালটা আর কলকাতা যে থাকবে সেটার পোটেনশিয়াল তো দুটো আলাদা হবে তাহলে। হ্যাঁ অবশ্যই। তার মানে কি, এটা এটা অনেক বড় ট্রান্সফরমার রেটিং, তো সেভারেল টাইপ অফ রেটিং হয় না। তুমি এখানে একটা ট্রান্সফরমার লাগালে, যে ট্রান্সফরমারটার নাম স্টেপ আপ, আর এর কনফিগারেশন হচ্ছে 6 কেভি বাই 66 কেভি। তার মানে হচ্ছে প্রাইমারিতে তুমি 6,000 ভোল্ট দিলে আউটপুটে কত পাবে, সেকেন্ডারিতে 66,000 পাবে। এবার তোমার বাড়ির পাশে আরেকটা ট্রান্সফরমার আমি লাগিয়ে দিলাম, যে ট্রান্সফরমারটা কি করছে, 66 কেভি বাই 220 ভোল্ট অনলি। কি করছে ওই ট্রান্সফরমারটা তোমার বাড়ির পাশে? কি এসে 66 কেভি থেকে 220 ভোল্টে পরিণত করে দিল। এবার এটা তুমি তোমার স্টেপ বাড়িতে ডাউন। নিয়ে চলে যাও, এটা হচ্ছে স্টেপ ডাউন, বুঝলে? এটা তুমি তোমার বাড়িতে ঢুকিয়ে দাও, কোনো অসুবিধা নেই।
মাঝে মাঝে যে ভোল্টেজ বেশি চলে আসে ওটা কি কারণ? সার্জ ইম্পিডেন্স বাড়িতে হট করে ধরো, হ্যাঁ চলে আসে তো। ওই যে লাইটেনিং হচ্ছে মানে কি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে না, কোনো কারণে তারের উপর পড়লো তাহলে হাই ভোল্টেজ ফ্লো করবে। আচ্ছা এবার তারটা কি আর কমাতে বাড়াতে পারে, যে কন্ডাক্টরটা? আচ্ছা এই যে এখানে একটা ট্রান্সফরমার আছে ফারাক্কাতে আর এই কলকাতাতে আছে, এবার বিদ্যুৎটা পড়লো এখানে, তাহলে এর কি আর কিছু করার আছে? কম এ কিছু করতে পারবে? সে বিদ্যুৎ পড়া বাধা এমনি নর্মাল অবস্থাতে হয়তো এরকম। অ্যাকচুয়ালি এখন কি হয়, এখন অনেক ব্রেকার থাকে, অটোমেটিক্যালি এগুলোকে সব ব্রেক করে দেয়। ঠিক আছে, এখন মডার্ন সিস্টেম অনেক উন্নত হয়ে গেছে। তো দেখো একটা জিনিস, তুমিও কাজ করতে করতে তোমাকে যদি আমি এখন বলি যে তোমার কলেজে যত ছেলে আছে 300 ছেলে, ওদের পুরো ডিটেলস তুমি একটা এক্সেল শিটে ফিল আপ করো, তুমি 100% কারেক্ট করতে পারবে 300টা ছেলের সব কিছু, নাম ঠিকানা, কোথাও না কোথাও একটা ভুল হবে। তো সেরকমও মেশিনেও কিছু কিছু সময় ম্যাল ফাংশনিং হয়ে যায়। তার জন্য কি হয়, হট করে একটা সার্টেন টাইমের জন্য হাই ভোল্টেজ চলে যায়। কি বললাম বুঝলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটাই, তখন প্রবলেম দেখা দেয়। তার জন্য আমরা এখন অনেক রকম সিস্টেম ইউজ করি, এখানে সার্কিট ব্রেকার লাগাই, রিলে লাগাই। ঠিক আছে, তো তোমার কি 4 বছরের জিনিস কি একবারে পড়ে নেবে নাকি, কি বলছো? আচ্ছা জিজ্ঞেস করছি আমি। বললি এটা 6 কেবি থেকে 66 কেবি ওইটা কি স্টেপ আপ হচ্ছে? হ্যাঁ, এটা স্টেপ আপ আর এটা স্টেপ ডাউন। এতটা ডাইরেক্ট স্টেপ ডাউন করা হয় না, 2-3টে ট্রান্সফর্মার থাকে আরো। 66 থেকে প্রথমে 11 কেভি করে, 11 কেভি থেকে 440, তারপরে 220, একবারে এতটা ডাউন করে না। তাই স্যার আমিও স্যার প্রথমে বুঝতে পারছিলাম যে একদম 60 কেবি থেকে ডাইরেক্ট 200। হ্যাঁ, মাঝে আমি বোঝানোর জন্য বললাম, মাঝে আরো অনেক কিছু আছে। পুরো এটা হচ্ছে পুরো পাওয়ার সিস্টেমের পার্ট, যারা ইলেকট্রিক্যাল আছো তারা এটা পুরোটা পড়বে, যে কি করে এটা কনভার্ট হয়, কোথায় কনভার্ট করে, ডিস্ট্রিবিউশন সিস্টেম কি, ট্রান্সমিশন সিস্টেম কি, সব পড়াবো আমি। ঠিক আছে, কোনো চিন্তা স্যার নেই। বলছি মাঝে যে অয়েলটা থাকে স্যার ওটা কি অয়েল? ওই ট্রান্সফর্মারের মধ্যে হ্যাঁ স্যার। ওটা হচ্ছে তারপিন তেল থাকে, তারপিন তেল। ঠিক আছে, ওটা হচ্ছে ওর ডাইলেকট্রিক স্ট্রেংথ অনেক কম, মানে অনেক বেশি হয়। ওই কয়েলের ওই তেলের মধ্যে দিয়ে, জলের মধ্যে দিয়ে কারেন্ট ইজিলি ফ্লো করে না। আমি যদি ভেতরে জল রেখে দিতাম তাহলে দুটো প্রাইমারি সেকেন্ডারি পার্ট তো ব্যাস উড়ে যেত, শর্ট সার্কিট। শর্ট সার্কিট। তাহলে এমন একটা তেল ইউজ করা হয় যেটা কি হয়, ওটাকে ঠান্ডা রাখে এবং ওটার ডাইলেকট্রিক স্ট্রেংথ কি হয়, অনেক বেশি হয়। ওটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে না, তড়িতে কুপরিবাহী। ঠিক আছে, ইলেকট্রিক স্ট্রেন বলতে ডাইলেকট্রিক স্ট্রেংথ মানেই হচ্ছে, ধরো এটা একটা রাবার আছে, এটা একটা রাবার, এইদিকে কারেন্ট ফ্লো করাচ্ছ, এইদিকে কারেন্ট ফ্লো করাচ্ছ। এবার এখানে তুমি ভোল্টেজ, এবার এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, রাবারের মধ্যে দিয়ে কারেন্ট যায় না স্যার। এবার তুমি ভোল্টেজটা অনেক বেশি হাই করে দিলে, তাহলে কিন্তু একটা সময়ের পর এটা দেখবে কারেন্ট ফ্লো করতে শুরু করে দিয়েছে। তার মানে এর ডাইলেকট্রিক প্রপার মানে স্ট্রেংথটাকে তুমি ভেঙে দিয়েছো। বুঝতে পেরেছো? হ্যাঁ, দিস ইজ আ ডাইলেকট্রিক স্ট্রেংথ। প্রত্যেকটা জিনিসের ডাইলেকট্রিক স্ট্রেংথ হয়, কারেন্টকে বাধা দেওয়ার ক্ষমতা। তার মানে ওটার কারেন্টকে বাধা দেওয়ার ক্ষমতা অনেক বেশি। বোঝা গেল? তারপিন তেলের এটা ওই তারপিন তেল ভেবো না, ওই বাড়িতে বার্নিশ করে যেগুলো দিয়ে। সেটাই তো ভাবছিলাম। অনেক ধরনের তেল আছে, তারপিন একটা তেলের একটা প্রজাতি। ঠিক আছে, ট্রান্সফর্মার যেটা ইউজ করা হয় ওটাকে তারপিন তেলই বলে। তো ওটার অনেক ইয়ে আছে, অনেক কেমিক্যাল দিয়ে ওটাকে প্রডিউস করা হয়, মানে তৈরি করা হয় ওই জিনিসটাকে, ওই তেলটাকে। ওই তেলটা গরম হয় না, তার মধ্যে দিয়ে ফাস্ট ফ্লো করতে পারে। তেলটার মধ্যে দিয়ে ফ্লাক্স না, রাবার তো তুমি মানে ওটা একটা তড়িতে কুপরিবাহী। তাহলে তুমি ভাবো না কাঁচের মধ্যে দিয়ে বা রাবারের মধ্যে দিয়ে কোনোদিনও ফ্লাক্স ফ্লো করবে? সেরকমই ওটা, ওটা একটা ওটার মধ্যে দিয়ে ফ্লাক্সও ফ্লো করবে না, কিছুই ফ্লো করবে না ওটার মধ্যে দিয়ে। বুঝতে পেরেছো? স্যার বলো। স্যার তাহলে হচ্ছে রেলওয়েতে এসি মানে এসি সাপ্লাই কেন ইউজ হয় না স্যার? তাহলে রেলওয়েতে এসি সাপ্লাই কেন ইউজ হয় না স্যার? ডিসি সাপ্লাই তো ইউজ হয়। এসি তো হয়। না 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 না, রেলওয়েতে দেখো ডিসি ট্রান্সমিট করা অনেক ইজি। ঠিক আছে, এসি হয়,
দেখো রেলওয়েতে কি হয়, যে মোটরগুলো থাকে এসি ডিসি দুটোতেই চলে, ওগুলোকে বলা হয় এসি সিরিজ মোটর। এসি সিরিজ মোটর যেটা এসি ডিসি দুটোতেই চলে, ইউনিভার্সাল মোটর, বুঝলে? হ্যাঁ স্যার। ব্যাটারি দিয়েও চলে, দেখবে তোমার কি বলে ডিজেল ইঞ্জিনের যে ট্রেনগুলো আছে ওগুলোতে লাইট ফ্যান পাখা চলে না? হ্যাঁ স্যার। তাহলে ওটা কি দিয়ে চলে? ব্যাটারি। ডিসিতে চলে। ডিসিতে চলে ব্যাটারি দিয়ে। তার মানে এমন মোটর, ওই যে ওখানে যে মোটরগুলো থাকে ওটার এফিসিয়েন্সি খুব কম, বাট তবুও ওটাকে ইউজ করতে হয়। তার কারণ কি? তার কারণ সব জায়গায় তো এখনো ইলেকট্রিসিটি হয়নি ইন্ডিয়াতে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ। স্যার আমি একটা জায়গায় পড়েছিলাম যে আগেকার ট্রেন চলতো ডিসিতে, তার জন্য লসেজ হতো, মানে ডিসিতে একটা হিটের বললাম তো অনেক লসেস হয়। হ্যাঁ, এখনো এখনো তার জন্য এসি ট্রেন খুব কম এসছে এখনো মার্কেটে, আমাদের এখানে আসেনি, বুঝলে? আস্তে আস্তে সব বানাচ্ছে। এটা অল ওভার ইন্ডিয়া যেদিন পুরোটাই কারেন্টে, মানে পুরোটাই কারেন্ট দিয়ে ট্রেন চলবে, তখনই পসিবল এটা করা। এখনো যদি দেখো, আমার বাড়ি হচ্ছে ধূপগুড়ি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। তো আমার বাড়ির ওখানে এই জাস্ট নতুন, এখনো মানে ইলেকট্রিসিটি দিয়ে ট্রেন এখনো রানিং হয়নি, জাস্ট ইনস্টলেশন হয়েছে। আস্তে আস্তে হবে, এর মধ্যেই হয়ে যাবে। স্যার কয়েকটা তো চলতেছে, স্যার কয়েকটা তো চলতেছে দেখতেছি। কয়টা চলছে না? আমি অনেকদিন বাড়ি যাইনি, প্রায় 1 বছর হয়ে যাচ্ছে মনে হ্যাঁ হয়। স্যার, যাই ডেমাথার হোক। এই সাইডে দেখলাম। ও তাহলে ওই তো লোকাল ট্রেন এগুলো তো এসিতেই চলে না কি? হ্যাঁ, আমাদের ওখানে লোকাল ট্রেন নেই, ওই একটাই লোকাল ট্রেন আছে, সকালে যায় রাতে ফেরে, বুঝলে? তো এটা কলকাতা নয়, এটা নর্থ বেঙ্গল এখনো অনেক পিছিয়ে। হ্যাঁ বলো। স্যার তাহলে স্যার স্যার 25 কেভি যেটা সাপ্লাই হয় স্যার, ওইটা তো আবার কনভার্টও হবে স্যার? সব কনভার্ট করা যায়, সব। স্যার বলো। স্যার বলছি ব্রয়েলস ল ইলেকট্রিক ফিল্ডে কোথায় ইউজ করা হয়? কি কি কি? ব্রয়েলস ল ইলেকট্রিক ফিল্ডে কোথায় ইউজ করা হয়? কি ল? কয়েলস ল? বুঝতে পারলাম না। স্যার ব্রয়েলস ল স্যার। বয়েলস ল? বয়েলস ল আমাদের লাগে না, আমি জানি না। বয়েলস ল কোথায়? বায়োসাবার্ট ল পড়েছি, বয়েলস ল আমি মানে ইলেকট্রিককে কোথাও লাগে না আমাদের, কি জানি, জানি না তো। আচ্ছা ভাই বলে কোশ্চেন জিজ্ঞেস করেছিল ওই জন্য। না জানি না আমি, তাহলে কোথায় লাগে, বাপরে বাপ। বলো। তাহলে যাই হোক, ট্রান্সফরমার তাহলে যতগুলো পড়িয়েছি বোঝা গেছে তো পুরো ব্যাপারটা? হ্যাঁ স্যার। ওকে, সো নেক্সট দিন আমরা স্যার, দেখব। হ্যাঁ, স্যার আমি আগে জানতাম যে এখানে ট্রেনগুলো সব এসিতে চলছে, মানে আগে আগে জায়গাটাতে বলছি যে না না, এসি ডিসি DC দুটোতেই, এই মোটরগুলো এসি ডিসি দুটোতেই চলে। কিছু কিছু তারপরে যে শোনো, তারপরে যে আমাদের যে ইয়েগুলো আছে, যে লোকাল ট্রেনের যে মোটরগুলো, যেগুলো দিয়ে মানে চাকার মধ্যে যে মোটরটা, যেটা দিয়ে মেন স্পিডটা নেয়, ওটা হচ্ছে হ্যাঁ স্যার। ডিসি সিরিজ মোটর। ওটা হচ্ছে ডিসি সিরিজ মোটর, বুঝতে পারলে? ডিসি সিরিজ মোটর কি হয়? হাই টর্ক মোটর হয়, হাই টর্ক। ঠিক আছে, অনেক কিছু আছে, বললে শেষ হবে না। ঠিক আছে, এখন আস্তে আস্তে আমাদের এসি হচ্ছে, সব ডিসি এখন, যেগুলো এখানে দেখো সব ডিসি, তোমরা যে কলকাতায় যেগুলো দেখো সব ডিসি। ওকে স্যার হ্যাঁ বলো। স্যার কারেন্টের মাধ্যমে তো স্যার একটু স্যার ওই ঠেকে ঠেকে স্যার ট্রেনটা চলে, তো কারেন্টের মাধ্যমে যে 25,000 ভোল্ট। হ্যাঁ, কারেন্টের মাধ্যমেই চলে তো। বলো বলো, কে কি একটা কোশ্চেন করলে, বলো। হ্যাঁ স্যার, বললাম T50 তে কতগুলো পাখা আছে, যেটা হচ্ছে একবার হাওয়াটা টেনে নিয়ে ভিতরে ঢুকায়, একবার হচ্ছে হাওয়াটা বাইরে বের করে। ওটা হচ্ছে কি ব্যাপারটা? কিসে ওটা তো কিসে কিসে দেখেছো, কিসে দেখেছো বলো তো? টি ফ্যাক্টরি, টি ফ্যাক্টরি। বলতে পারবো না, কি মোটর ইউজ করছে সেটা দেখতে হবে, জানি না আমি। মানে কি, তার মানে ব্লেডটা একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে ঘুরে হয়তো। হ্যাঁ স্যার। তার মানে কি, কিছুই না, ডিসি মোটরকে যদি তুমি পোলারিটি চেঞ্জ করে দাও, ধরো একটা বাড়িতে এক্সপেরিমেন্ট করে দেখবে, কোনো অসুবিধা নেই, এটা কিছু হবে না। ওই ছোট ছোট মোটরগুলো দেখেছো গাড়ির মধ্যে থাকে, যে ছোট ছোট খেলনা গাড়িতে, হ্যাঁ স্যার। ওই মোটরটাকে একটা আচ্ছা, ব্যাটারি, হ্যাঁ ব্যাটারিতে এইভাবে লাগাবে একবার, পজিটিভ নেগেটিভ, এখানে মোটরটা আছে ধরো, এ দুটো টার্মিনাল, একবার এটার সাথে এটা, এটার সাথে এটা,
আবার এই টার্মিনালটা একবার এখানে, আবার এটাকে এখানে লাগাবে, দেখবে উল্টো দিকে ঘুরছে মোটরটা। তার মানে হ্যাঁ, এটাই আর কিছু না। দেখেছি স্যার এটা। পোলারিটিটাকে চেঞ্জ করে, টগল পোলারিটি, এটা অটোমেটিক্যালি করা যায়। এটা একটা সিস্টেম আমি বললাম হাত দিয়ে স্যার হচ্ছে এসি এটা। ক্ষেত্রে হয় না, হ্যাঁ, কি বলছো? এসি ক্ষেত্রে হয় না স্যার, ফ্যানগুলো হয়। এসি ক্ষেত্রেও হয়, মোটর কন্ট্রোলে হয়, দেখাবো। ইন্ডাকশন মোটরে পোলারিটি চেঞ্জ না করলে কোনোদিনও ইয়ে ক্রিয়েট হবে না। স্যার বলো। স্যার মনে করুন স্যার মানে একটা মানে ভিলেজে স্যার মনে করুন কারেন্ট চলে গেছে স্যার, বাট রেলওয়ে স্টেশনে যে ওইখানে তো কন্টিনিউয়াস সাপ্লাই হয় স্যার। রেলওয়ে স্টেশনে সাপ্লাই, হ্যাঁ, ওদের নিজস্ব জেনারেটর থাকে না, বুঝতে পারলে, সাত সাত চালিয়ে দেয়। বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, কত কোশ্চেন তোমাদের, হ্যাঁ। চলো ঠিক হ্যাঁ। আছে, হ্যাঁ বলো। স্যার বলছি আমাদের যে মোবাইলের চার্জিং সিস্টেমটা, হ্যাঁ, ওইটাতে স্যার আমরা চার্জ করি এসি, যখন ইয়েতে চার্জ করি মানে ডাইরেক্ট মোবাইলের যে ওই, আমি বুঝে গেছি, মোবাইলের যে যখন পাওয়ার ব্যাংকে থেকে কারেন্ট ওটা ডিসিতে কারেন্ট থাকে তো। পাওয়ার ব্যাংক থেকে যখন করো, হ্যাঁ, পাওয়ার ব্যাংকে যখন কারেন্ট করে তখন তো ওটা ডিসি সিস্টেম হবে। হ্যাঁ তাই হয়। আর যখন সেই ফোন থেকে করো, ওই যেগুলো যখন চার্জের চার্জের ওই ইয়েটাই, পোর্টটাই চেঞ্জ করে দেয় ওকে। মানে ওখানে একটা ইয়ে লাগানো থাকে তোমার, ফুল ব্রিজ রেকটিফায়ার। রেকটিফায়ার লাগানো থাকে, হ্যাঁ। উফ, ওটা ডিসি সিস্টেম করে দেয়। হ্যাঁ ডিসি করে দেয়, রেকটিফায়ার থাকে, তারপরে ফিল্টার থাকে, সব থাকে। আউটপুটটা ডিসিতেই হয়। একদম তাহলে স্যার মোবাইলের চার্জ পুরোটা ডিসি দিয়ে হয় তাই তো? একদম। আমরা তো এসিতেই তো বুঝি স্যার, ওই যে এসি চার্জ, থেকে ডিসি ট্রান্সফার করে। এসি থেকে ডিসি করার একটা ছোট্ট সার্কিট থাকে ভেতরে, দেখেছো? চার্জার খুলে দেখেছো কোনোদিন? খুলেও দেখেছি কত কি আছে। হ্যাঁ, ওই ওই যে ওই করে সব কিছু যা করার। স্যার ডায়োড ইউজ করা হয়। হ্যাঁ, ডায়োড ইউজ করা হয়, হ্যাঁ। বুঝলে? এসি থেকে ডিসিশন করতে হয় স্যার, ডায়োড ইউজ করা হয়, কিন্তু যখন স্যার ডিসি থেকে এসি করে তখন কি ইউজ করা হয়? ইনভার্টার। বাড়িতে তোমার ইনভার্টারের ভেতরে কি থাকে? ব্যাটারি থাকে না একটা, দেখেছো? একটা বড় ব্যাটারি থাকে, ওই ব্যাটারিটার মধ্যে চার্জ স্টোর থাকে, যখনই কারেন্ট চলে যায় ওই ব্যাটারিটা কি করে, ওই সার্কিটটাতে ডিসি থেকে এসি করে। ব্যাটারিতে মধ্যে ডিসি আছে, ও ওই ভেতরে সার্কিটটা ডিসিটাকে এসি করে তোমার বাড়িতে সমস্ত কিছু জ্বালিয়ে দিচ্ছে। যাই হোক, তো এত কিছু জেনে ভালো লাগলো তো? ক্লাসগুলো তোমরা মজা পাও তো? একদম। হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে, চলো, থ্যাংক ইউ, গুড নাইট। থ্যাংক ইউ স্যার। স্যার গুড নাইট স্যার। হুম।